আচ্ছা, আজকে আমাদের ভাইবার সর্বশেষ এবং ৩ নম্বর ক্লাস। তো এর আগে যে ২টা ক্লাস আপনারা করেননি, অবশ্যই ক্লাস ২টা করে আসবেন, কারণ ওই টপিকগুলো আমরা রিপিট করব না। প্রথমত আমি ক্লাসটা শেষ করব, দেন আপনাদের যে প্রশ্নগুলো আছে লাস্ট স্টেজে গিয়ে প্রশ্ন নেব। আর যদি কখনো কেটে টেটে যায় ক্লাস, তো এখানে বললেন, আমি দেখতে পারবো, সমস্যা নাই। আমার ইয়ারফোনটা খোলা রয়েছে, তো এখানে হাত তুলতে পারেন বা মেসেজ দিতে পারেন যদি কখনো কল কেটে যায় বা দেখতে পাচ্ছেন এমন সমস্যা যদি হয়। তো আজকে ক্লাসটা গুরুত্বপূর্ণ। এখন ক্লাস শুরুর আগে, যেহেতু সর্বশেষ ক্লাস, আপনারা যারা রয়েছেন এতদিন থেকে আমাদের পেইড বেসের সঙ্গে এবং যারা পেইড বেসের বাইরে রয়েছেন আইসিটি ভাইবা দিবেন, সবার জন্য শুভকামনা দোয়া রইল যেন আপনাদের সবার রিজিকের ব্যবস্থা হয়। আর এই লাস্ট স্টেজে আসে কেউ যেন বাদ না পড়ে। পরবর্তীতে গণবিজ্ঞপ্তিতে কী হবে দেখা যাবে, সবার জন্য উতরে যায়, সবার জন্য দোয়া রইল। তো আরেকটা বিষয় বলি, যে আপনারা অনেকে একটা নৈতিকতা, অনেকে না দুই একজন হইতে পারে যে নৈতিকতা বিরোধী কাজ করছেন, এই বইটা যারা পেইড স্টুডেন্ট না তাদেরকেও দিয়ে দিচ্ছেন। এই জন্য আমি শুরুতে একটা লিখছি যে এটা বাইরে দিয়েন না, কারণ এটা তো আপনারা জানেন যে এটা একটা পেইড বুক আমরা বিক্রি করছি, এটা বানাইতে তো কষ্ট হয়েছে। আবার আমাদের পেইড বেসে যারা স্টুডেন্ট ছিল ওনাদেরকে ফ্রিতেও দিছি অনেককে, কারণ ওনারা আমার কাছে টাকা দিয়ে পড়ছে, রিটেনে পাস করছে। তো এখন দেখেন, একটা স্টুডেন্ট টাকা দিয়ে ভর্তি হয়েছে, পড়তেছে, উনি পাইতেছে, আবার একটা ফ্রিতে সে নিতেছে বিনামূল্যে। এটা কি আপনি ঠিক? আপনি নিজে শিক্ষক হবেন, নিজে যদি এরকম নৈতিকতা বিরোধী কাজ করেন তাহলে কেমন হয় বিষয়টা? এটা যে 9-10-এর বাচ্চা কাচ্চা করবে বা ইন্টারমিডিয়েট, কিন্তু আপনারা এখন অ্যাডাল্ট, সব মাস্টার্স ইন্টার বাস না, আপনারা যদি এরকম নৈতিকতা বিরোধী কাজ করেন, যে ব্যক্তিটার কাছ থেকে প্রথম পাইরেসি হয়েছে তিনি তো অবশ্যই আমাদের কাছে পড়ছে, আমাদের স্টুডেন্ট। তো এই আর কি বললাম যে এগুলো করার আগে একটু ভাবে চিন্তে কাজ করি। তো যাই হোক, এখন আমরা শুরু করি আমাদের টপিক। তো আজকে প্রথমে আমরা দেখব একটু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেহেতু আমি বলছিলাম আমাদের ক্লাসটা স্কুল প্লাস কলেজ দুইটারই মিক্সড। তো আপনার কলেজেও কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রশ্ন আসতে পারে, আবার স্কুলেও আসতে পারে, বলা যায় না, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কিন্তু আপনাদের আইসিটি বইয়ে রয়েছে, ইন্টারমিডিয়েটের আইসিটি বইয়ে আছে। তো এর আগে আরেকটা আপডেট আপনাদেরকে দিয়ে রাখি, আমাদের এই ভাইবা বইটা সর্বশেষ আপডেট আজকে আপনারা পাবেন স্কুল পর্যায়ের জন্য। স্কুল পর্যায়ে সর্বশেষ আপডেট আজকে পাবেন। সেখানে আপনার দুইটা বিষয় অ্যাড করা হয়েছে, একটা হচ্ছে যে ওয়েব অংশটা, আর একটা হচ্ছে বিবিধ আর কিছু বিষয়। তো খুব বেশি প্রশ্ন নেই, আপনারা এক ঘন্টা টাইম দিলেই কয়েকটা প্রশ্ন হয়ে যাবে। যে আমি এমন 10 দিন আগে আপডেট করতেছি, এই কারণে আমি আপডেট করি, কারণ আমি জানতাম যে এগুলো পাইরেসি হয়। ঠিক আছে? তো এই হচ্ছে পেইড বেসের সুবিধা, যারা রয়েছেন আপডেট পাবেন, এবং যারা কলেজে রয়েছেন তারা তো আপনার কলেজের পরীক্ষা পর্যন্ত আপডেট পাইতেই থাকবেন। স্কুলেরটা, এটা স্কুলের শেষ আপডেট। আর কলেজে যারা রয়েছেন, কলেজের ভাবে দেবেন, তারা আপনাদের কলেজের পরীক্ষার আগ পর্যন্ত যদি প্রশ্ন অ্যাড করার প্রয়োজন হয়, অ্যাড চলবেই। এই একটা বই আপডেট হবে, এখানে কোনো পার্ট 1 পার্ট 2 বের হবে না। ওকে? তো যাই হোক, আমি ক্লাস শেষে দিয়ে দেবো এখন আপনাদের আপডেট অংশটা। তো প্রথমে আমরা শুরু করি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি? তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কেন পড়তে হবে এটা বলে, আমাদের ইন্টারমিডিয়েটের যে বইটা রয়েছে মাহবুব রহমান স্যারের বই, ওইখানে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড, বা আপনি মুজিবুর রহমান স্যারের কথা বলেন, ওই বইগুলোর মধ্যে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কিছু বেসিক কথাবার্তা দেওয়া রয়েছে। বইটা বের করে রাখলাম, বইটা এখন দেখতেছি এখানে নাই। আচ্ছা দাঁড়ান, আমি বইটা বের করে নিই। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওয়েট, এখানেই বের করে রাখছিলাম, এখানে গেল কই? এটা সম্ভবত, ওকে, হ্যাঁ, যাই হোক, এটা হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখন প্রথমে বলি যে আপনাকে যদি বলে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আসলে কি, যে সহজভাবে চিন্তা করে, আমরা যে সি পড়ছি, সি হচ্ছে স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজটা কি? হচ্ছে ধাপে ধাপে যাবে, একটা নির্দিষ্ট ধাপ অবলম্বন করে যাবে। কিন্তু আমাদের যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা রয়েছে, এ কোনো ধাপ ফলো করবে না। ধাপ ফলো না করে কিভাবে কাজ করবে, একটা অবজেক্ট নিয়ে বা একটা ক্লাস নিয়ে সে কাজ করতে পারে। এখন সহজ ভাষায় বলি, যেমন আপনি যখন স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজটা করবেন, অর্থাৎ সি প্রোগ্রামিং যখন করবেন, একই কাজ যদি আপনাকে বারবার করতে হয়, তো আপনাকে রিপিট করতে হবে, মানে ওইটার জন্য আপনাকে বারবার কোড লিখতেই হবে। যেমন আপনি বললেন যে আমি ভাত খাই, ওকে, এইটা বোঝেন যে এটা একটা ফাংশন, যে আমি ভাত খাই, এটা আপনি একবার লিখছেন স্ট্রাকচারে, তো রিপিট আপনাকে এই জিনিসটা আবার লিখতে হবে, আবার লিখতে হবে, মানে বারবার। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই সুবিধা রয়েছে যে আপনি একটা কাজ একবার করে এসেছেন, ওইটা আপনাকে আর কি হবে, রিপিট করার প্রয়োজন নেই। আপনি জাস্ট একটা ক্লাস ঘোষণা করে বলে দিতে পারেন যে এইটা আমি আগে বলছি, এখান থেকে নিয়ে নিতে পারি। তো এটা কি হয় লাভটা, যে আমার অনেক বড় বড় প্রোগ্রামগুলো যখন ছোটো হয়ে আসে, তখন আমরা হাজার হাজার যে লাইনের কোডগুলো রয়েছে এগুলোকে আমরা ছোটো করে আসতে পারি। অর্থাৎ প্রোগ্রামকে সহজ করার জন্য এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা এসেছে। আর এই অবজেক্ট কথার অর্থ কি? অবজেক্ট কথার অর্থ বস্তু। দুনিয়াতে যা কিছু দেখেন সব কিছুই একটা বস্তু, অর্থাৎ এই সব কিছুকে নিয়েই আমরা একটা প্রোগ্রাম তৈরি করতে পারি। যা যাবতীয় পাই দিয়েছেন, আপনি ইচ্ছা মতো একটা ক্লাস তৈরি করতেছেন, করে ওর মধ্যে একটা অবজেক্ট রাখতেছেন, কিন্তু এটা আমরা এই স্ট্রাকচারে করতে পারি না, স্ট্রাকচারে কিছু লিমিটেশন রয়েছে। অর্থাৎ স্ট্রাকচার হচ্ছে আপডেট ভাষা, হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখন
আপনার এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম থেকে আমাদের কী জানতে হবে, বেশি কিছু তো আমাদের জানার দরকার নেই, জাস্ট বেসিক দু একটা জিনিস জানতে হবে। সেটা একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে অবজেক্ট। ক্লাস কি, অবজেক্ট কি, ধরেন আমি একটা আপনাদেরকে ডেমো দিয়ে বুঝাই যে ক্লাস কি, অবজেক্ট কি। মনে করেন আমি লিখলাম এখানে, এইটা যদি আপনি বুঝে যান তাহলে স্যারকে আর কোনোভাবেই আপনি আটকাইতে পারবেন না, ক্লাস অবজেক্ট সহজে বুঝে দেবেন। ধরেন আমি এখানে আমার নামটা লিখলাম তন্ময়, ওকে, তা আমি বললাম যে এটা একটা অবজেক্ট তন্ময়। তো তন্ময়ের আমি বললাম যে তন্ময়ের হচ্ছে আপনার রোল, তারপরে দিলাম সাবজেক্ট। এটা একটা যে তন্ময় রোল সাবজেক্ট। তারপরে ধরেন আমি একই জিনিস আবার লিখব, এটা আপনাদের ভালো দেখা যাবে। ওকে, এখন দেখেন আমি আবার রিপিট করবে তন্ময়টাকেই। তো এবার আমি এখানে তন্ময় না লিখে ধরেন সুমন লিখলাম, যে সুমনের আপনার নাম রোল। ওকে, দেন আমি এখানে এবার আবার ধরলাম আতিক বা কিছু একটা লিখলাম, আতিক। তাহলে এখন দেখেন তো এই যে নেম রোল সাবজেক্ট রেল সাবজেক্ট আমাকে বারবার লেখা লাগতেছে না? আমি যদি এই কাজটা বারবার না লিখে জাস্ট একটা টেমপ্লেট তৈরি করে ফেলি, কি বললাম যে একটা টেমপ্লেট তৈরি করব, ওই টেমপ্লেটের ভিতরে এই জিনিসগুলো থাকবে। ধরেন আমি টেমপ্লেটটার নাম দিলাম হচ্ছে আপনার স্টুডেন্ট, যে আমার টেমপ্লেটটার নাম হচ্ছে স্টুডেন্ট। টেমপ্লেট মানে তো বোঝেন, টেমপ্লেটও যদি না বোঝেন তাহলে মনে রাখেন যে এটা হচ্ছে আপনার একটা ফর্ম। ধরেন আমি একটা ফর্ম তৈরি করতেছি, ফর্মটার নাম দিলাম হচ্ছে স্টুডেন্ট। তো ওইখানে আমি রাখিয়ে দিলাম হচ্ছে রোল আর হচ্ছে সাবজেক্ট। এখন দেখেন এই যে আমি ফর্মের ভিতরে কী দেখলাম, রোল আর সাবজেক্ট রেখে দিলাম না? এখন আমি যখনই মনে করেন এই তন্ময়টা কল করব যে তন্ময়, তখন অটোমেটিকলি রোল সাবজেক্ট চলে আসবে। যখনই আমি সুমন কল করব তখনই কী হবে, রোল সাবজেক্ট চলে আসবে। যখনই আমি আতিক কল করব তখনই রোল সাবজেক্ট চলে আসবে। অর্থাৎ এই কাজটা আমাকে বারবার করার প্রয়োজন হচ্ছে না, আমি জাস্ট এই ক্লাসের ভিতরে এই স্টুডেন্টকে মানে এই জিনিসগুলোকে রেখে দেবো, যেন এই কাজটা আমাকে রিপিট করতে না হয়। তো এটা হচ্ছে ক্লাস। ক্লাস হচ্ছে একটা টেমপ্লেট বা কালেকশন অফ আপনার অবজেক্ট বলতে পারি, টেমপ্লেটও বলতে পারি বা কালেকশন অফ অবজেক্ট। ওকে, আর অবজেক্টকে এই বস্তুগুলোই অবজেক্ট। এখন যদি আরও সহজভাবে আমি আপনাকে বুঝাই, ধরেন আপনার মনে করেন গৃহপালিত পশু, কী ধরলাম, গৃহপালিত পশু বা প্রাণী ধরেন, গৃহপালিত পশু প্রাণী যাই ধরেন। ওকে, তো পশুটা হচ্ছে আপনার ক্লাস। এই পশুর ভিতরে কী কী থাকতে পারে বলেন দেখি? গরু থাকতে পারে, তারপরে হচ্ছে মনে করেন কুকুর থাকতে পারে, তারপরে মনে করেন ধরেন বিড়াল থাকতে পারে, তারপরে আপনার কী থাকতে পারে, বাঘ থাকতে পারে। তা এই যে গরু কুকুর বিড়াল বাঘ, এই প্রত্যেকটাই কি, প্রত্যেকটাই হচ্ছে অবজেক্ট। এই যে পশুটা দেখতেছেন না, পশুটা হচ্ছে আমার ক্লাস। অর্থাৎ এই পশু ক্লাসের ভিতরে আমি গরু কুকুর বিড়াল বাঘ ইত্যাদি রেখে দিয়েছি। ওকে, একটু ক্লিয়ার? এখন আপনাকে যদি স্যার ধরে, এখন স্যারকে আপনি এখন কীভাবে বলবেন কোনটা গরু কোনটা কুকুর বিড়াল? তো দেখেন স্যারকে বলার ভাষাটা আমি আপনাকে দেখাই দিই। ক্লাস হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মূল ধারণা। এটি এক ধরনের নীল নকশা বা টেমপ্লেট, যে কথাটা বললাম, যে এটা একটা নীল নকশা বা টেমপ্লেট যেখানে আমরা অবজেক্টটা তৈরি করা হয় বা অবজেক্টকে রাখা হয়। আপনি এইভাবে বলবেন, কি বললাম, যে এটি হচ্ছে একটি ব্লুপ্রিন্ট বা টেমপ্লেট যার দ্বারা অবজেক্ট দ্বারা তৈরি করা হয় এবং এর মধ্যে অবজেক্ট রাখা হয়। বা আমি যেভাবে বুঝালাম এইভাবে আপনি বুঝে দিতে পারেন। আবার আপনাকে যদি এখন ক্লাস বলে অবজেক্ট বলে, অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে একটা কোনো কিছুর প্রোগ্রামিং মডেল, ডেটা, কার্যকলাপ বা মানে মেথড, প্রপার্টি, অ্যাট্রিবিউট ইত্যাদি নিয়ে গঠিত থাকে। তারপর অবজেক্টের আপনি একটা উদাহরণ দিলেন যে আমি একটা কার নামে ক্লাস নিলাম, বা মনে করেন অ্যানিমেল নামে একটা ক্লাস নিলাম, এই অ্যানিমেল ক্লাসের ভিতরে অবজেক্ট হবে আপনার টাইগার, ডগ, ক্যাট ইত্যাদি। তো এখন আপনাকে যদি বলে যে আপনি একটা অবজেক্ট লেখেন তো এখানে, বা একটা ক্লাস লেখেন, তো কীভাবে লিখবেন? তখন আমরা দেখি যে আপনি কীভাবে ক্লাসটা লিখবেন। যাদের মনে করেন এগুলো একটু অ্যাডভান্স মনে হবে তারা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু ক্লাসটা নেওয়ার সময় আমি সবার কথা চিন্তা ভাবনা করে নিই, কারণ এখানে অনেক ভালো স্টুডেন্টও আছে যাদের কোনো প্রশ্নের জন্য আটকে, এমনও টার্গেট আছে। তো এই জন্য আমি আর কি চাচ্ছি যে সবার জন্য সুবিধা হয়। আর যাদের মনে হবে একটু জটিল তারা স্কিপ করেন, সবাইকে যে এটা পড়তে হবে এমন কিছু না। তো একটা ক্লাস আপনি কীভাবে ডিক্লেয়ার করবেন দেখেন, যে আপনাকে বলে একটা ক্লাস লেখুন, তখন কী করবেন, প্রথমে আপনি দেবেন ক্লাস, এই কথাটা লিখবেন, যেটা বাংলা হয়ে আছে। তো কী বললাম, প্রথমে আপনি ক্লাস লিখবেন, এই যে লিখলাম ক্লাস, দেন ক্লাস নেম। ওকে, এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট দেবেন, দিলাম সেকেন্ড ব্র্যাকেট। দেওয়ার পর আমরা এখানে কিছু এক্সেস স্পেসিফায়ার লিখবো। কি বললাম, এক্সেস স্পেসিফায়ার, অর্থাৎ এটা পাবলিক না প্রাইভেট, অর্থাৎ বাইরে থেকে এক্সেস করা যাবে নাকি আসলে যাবে না, এরকম একটা বিষয় আমি ঘোষণা করে দেবো। তো আমি বললাম যে এটা আসলে আমার বাইরে থেকেই এক্সেস করা যাবে, এই জন্য আমি দিলাম হচ্ছে পাবলিক। আর যদি আমি প্রাইভেট দিতাম তাহলে বাইরে থেকে করা যেত না, দেখাও যেত না। ওকে, এরপর আমি চাইলে কিছু ভেরিয়েবল নাম দিয়ে দিতে পারি, ভেরিয়েবল, এটা হচ্ছে আমার ভেরিয়েবল। দেন আমি চাইলে কিছু আপনার এখানে ফাংশন দিতে পারি। ওকে, এটা আমি ফাংশন দিয়ে দিলাম। তারপর আমার সেকেন্ড ব্র্যাকেট আমি লাগাই দিলাম।
এই আমার একটা ক্লাস ডিক্লেয়ারের গঠন আর কি। কারণ এই গঠন অনুযায়ী যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে দেখেন কীভাবে দেবো। আমি দিলাম যে ক্লাস, তারপরে দিলাম যে স্টুডেন্ট, ধরেন একটু যেটা লিখলাম স্টুডেন্ট, স্টুডেন্ট নামে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম। প্রথমে কিন্তু আপনাকে ইয়েটা দিতেই হবে, কি বলে, ক্লাস কথাটা লিখতেই হবে। আর ক্লাস নামের জায়গায় আপনি ইচ্ছা মতো দিতে পারেন। আমি একটা স্টুডেন্ট নামে ক্লাস ডিক্লেয়ার করলাম, দেন এখানে আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, দেন স্টুডেন্ট নামের ভিতরে আমি দিলাম হচ্ছে আমার আইডি নাম্বার, যে ধরো আইডি নাম্বার আমার ইন্টিজার টাইপ, ইন্টিজার টাইপটা বোঝার কথা গত ক্লাসে বুঝিয়েছি। দেন ধরেন আমি আমার দিলাম হচ্ছে জিপিএ, জিপিএটা আমি ডাবল দিলাম বা ফ্লোট দিতে পারি ইচ্ছা, দেন জিপিএ দিলাম জিপিএ, হয়ে গেল। এটা আমার একটা ক্লাস ডিক্লেয়ার হয়ে গেল। ওকে, এই হচ্ছে আমার একটা ক্লাস ডিক্লেয়ার, একবারে সহজ। যে ক্লাস প্রথমে লিখবো, তারপর একটা নেম দিলাম ক্লাস, দেন আইডি ডাবল জিপিএ। এবার একইভাবে যদি আপনাকে বলে যে আপনি অবজেক্ট একটা লেখেন, দেখি এর ভিতরে একটা অবজেক্ট দেন, তো অবজেক্টটা সহজ এখান থেকে আপনাদেরকে দেখাই দিয়েছি। তো অবজেক্ট দেওয়ার জন্য কী করবো, প্রথমে ক্লাস নেমটা লিখবো, দেন অবজেক্ট নেম দেবো। এরপর যদি নিউ ক্লাস নেম থেকে দিব, না দিলে নাই। তো প্রথমে আমি ক্লাস নেম দিলেন, ধরেন মনে করো আমি দিলাম হচ্ছে আমার স্টুডেন্টটা, স্টুডেন্ট আমি ক্লাস দিচ্ছি না, এখানে স্টুডেন্ট দিলাম, স্টুডেন্ট আমার হচ্ছে ক্লাস, এইটা ক্লাস। এর ভিতরে আমি এখন একটা অবজেক্ট দিতে চাচ্ছি, তো আমি এখানে একটা অবজেক্ট দিলাম হচ্ছে এস। ওকে, দেন এর ভিতরে আমি একটা নিউ ক্লাস নেম দিতে পারি, না দিলেও সমস্যা নেই, বা আপনি এখানে ভেরিয়েবলও রাখতে পারেন ইচ্ছা আপনার। তো এইভাবে মূলত ডিক্লেয়ার করা, যেমন এখানে দিচ্ছে কার নামে একটা ক্লাস, এখানে কার ওয়ান আমরা একটা অবজেক্ট ঘোষণা করছি, দেন এখানে একটা আমরা ভ্যালু রেখে দিচ্ছি নিউ কার টয়টা করিলা, আবার একটা কার টু নামে অবজেক্ট ঘোষণা করছি, এখানে নিউ কার বিএমডাব্লিউ রাখা রয়েছে। এই হচ্ছে আপনার অবজেক্ট ঘোষণা। তো এখন ক্লাস তো অবজেক্ট গেল, দেন যদি আপনাকে বলে স্ট্রাকচার আর অবজেক্ট ওরিয়েন্টেড পার্থক্য কী, পার্থক্য মূলত এটা স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে করা হয়, আর এটা ক্লাস অবজেক্ট নিয়ে কাজ করা হয়, বা যে কথাটা বললাম যে পার্টে পার্টে ভাগ করা হয়, বা এটা অবজেক্টে ভাগ করা হয়। আর এখানে পাবলিক প্যারামিটার আছে, পাবলিক প্রাইভেট প্যারামিটার আছে, এখানে নাই এগুলা। ডেটা হাইড করা যায় না, তাই সিকিউরিটি ভালো না, এটাতে ডেটা হাইড করা যায়, যেটা সিকিউরিটি ভালো। এই আর কি, এই দুই একটা লাইন বললেই হবে, ভাই তো এত বড় বলার কিছু নেই, বেসিক দুই একটা লাইন বললেই বুঝে যাবে যে আপনি এটা চেনেন যে আসলে এটা স্ট্রাকচার, আর একটা হচ্ছে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওকে, অ্যান্ড দেন আরেকটা মূল বিষয়, এটা একটা খুব কমন প্রশ্ন, শুধু এই ভাইবেন না, আপনি যখন বেসরকারি যে স্কুলগুলো কলেজগুলোতে আবেদন করবেন বা স্কুলে আবেদন করবেন, তখন এখানে কমন একটা প্রশ্ন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য লিখো। বোঝেন যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য লেখো, এটা কিন্তু আমাদের জানা একবার ফরজ, সিএসসি স্টুডেন্ট বলেন। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মৌলিক যে তিনটা বৈশিষ্ট্য, সেই তিনটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার এনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স, আর একটা আছে অ্যাবস্ট্রাকশন। তো আপনি ওই তিনটা বললেও হবে। তো দেখেন এই তিনটে সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কি বললাম, যে পলিমরফিজম এইটা একটা, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন। ওকে, পলিমরফিজম, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, এই বিষয়টা একবারে সহজ। আমি একটা গল্প বলি, এই গল্পের সাহায্যে যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার জীবনের মধ্যে ভুল হবে না। দেখেন আমি একটা গল্প আপনাদেরকে বলতেছি, এই গল্পটা দিয়ে মনে রাখেন। তো ধরেন আমি একটা পশু নামে ক্লাস ডিক্লেয়ার করছি, বাংলা দিয়ে আমি বুঝাই, যখন আপনি স্যারকে বলবেন তখন তো আপনি আপনার মতো দিয়ে ওইভাবে সাদা গুজে বলবেন। তো পশু নামে আমি একটা ক্লাস ডিক্লেয়ার করছি। ওকে, তো এই পশুর ভিতরে কী রয়েছে আমার বলেন দেখি। এই পশুর ভিতরে আমার কুকুর, বিড়াল, ছাগল, একটা যা যাবতীয় থাকতেই পারে। ওকে, কুকুর, বিড়াল, তারপরে হচ্ছে আমার ধরেন বাঘ, এগুলো আছে। তো এবার খেয়াল করে আমার কথাটা মনোযোগ সহকারে শোনেন, পশুটা এখানে আমার কি ক্লাস, কুকুর, বিড়াল, বাঘ এগুলো হচ্ছে আমার কি অবজেক্ট। এবার এই যে কুকুর যেভাবে ডাকে ঘেউ ঘেউ, বিড়াল যেভাবে ডাকে আপনার কি মিউ মিউ, বাঘ যেভাবে হাউ হাউ করে ডাকে, তো এই তিনটার ডাক কি একরকম হবে? তাদের ডাকের মধ্যে কি ভিন্নতা রয়েছে না? তিনটেই কিন্তু একই ক্লাসের মধ্যে রয়েছে, কিন্তু তাদের মধ্যে বহুরূপিতা রয়েছে, যে কুকুরের ডাকে একরকম, বিড়ালের ডাকে একরকম, বাঘের ডাকে একরকম। এই বহুরূপিতাটাকে বলা হয় পলিমরফিজম। যে একই ক্লাসের মধ্যে রয়েছে কিন্তু তাদের বৈশিষ্ট্য ভিন্ন, তাদের মধ্যে বহুরূপ দেখা দিচ্ছে। ওকে, এইটা হচ্ছে আপনার কি বলে পলিমরফিজম, বহুরূপিতা যেটাকে বলা হয়। এইবার দেখেন ইনহেরিটেন্স, পরবর্তী 2 নম্বরটা ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স বিষয়টা কি? কুকুর দেখেন, কুকুর কি চার পাওয়ালা কুকুর, বিড়ালের থেকে ওর হাইটটা একটু বড় না, রাতের বেলা জেগে থেকে মানুষ দেখলে ঘেউ ঘেউ করে, তারপরে খাবার ধরনও আলাদা। আবার বিড়াল দেখেন কী হবে, কুকুরের মতো 4 পা আছে, বাঘেরও 4 পা আছে, কিন্তু বিড়াল ছোট, কুকুর যা খায় বিড়াল কিন্তু তা খায় না। আবার বাঘ কি, এরও 4 পা রয়েছে কিন্তু এর থেকে একটু হাইট বড়। তিনটারই আমরা দেখতেছি 4 পা রয়েছে, কিন্তু তিনটার বৈশিষ্ট্য সেম না। এখন দেখেন কুকুরের যেই বৈশিষ্ট্য হলো এটা কীভাবে পাইছে, সে উত্তরাধিকারী সূত্রে পাইছে, অর্থাৎ বাই ডিফল্টভাবে, মানে জন্মগতভাবে সেই জিনিসটা পাইছে। বিড়ালও সেম, তার জন্মগতভাবে এই বৈশিষ্ট্য পাইছে, বাঘও সেম, তার জন্মগতভাবে এই বৈশিষ্ট্য পাইছে। যদি উত্তরাধিকারী সূত্র কোনো তার বৈশিষ্ট্য পেয়ে থাকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে আপনার ইনহেরিটেন্স। ক্লিয়ার, যে উত্তরাধিকারী সূত্রে কুকুর তার বৈশিষ্ট্য পাইছে, এই জন্য কুকুর ঘেউ ঘেউ করতেছে,
বিড়াল তার উত্তরাধিকারী সূত্রে তার ইয়েটা পাইছে, বৈশিষ্ট্য পেয়েছে, এই জন্য বিড়াল ম্যাও করে বা খাওয়ার ধরন বা চলাফেরা আলাদা। সিমিলারলি বাঘ, এটা হচ্ছে ইনহেরিটেন্স। তো পলিমরফিজম প্রথমে কি বললাম, যে এর বহুরূপিতা, এর এক এক রকম, এর এক রকম। আবার বৈশিষ্ট্যটা যেটা বলতেছি এটা হচ্ছে কি আপনার ইনহেরিটেন্স। আর সর্বশেষ এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন হচ্ছে ডেটা এবং ফাংশনকে একসাথে রাখা। যদি কোনো একটা ক্লাসের আমি ডেটা আর ফাংশন একই সাথে রাখি তখন সেটা হবে ইনহেরিটেন্স। ওকে, এবার সর্বশেষ আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। এটা আপনি বলতেও পারেন, না বললেও সমস্যা নেই। তো অ্যাবস্ট্রাকশনটা আপনি মনে রাখেন, অ্যাবস্ট্রাকশন একবারে সহজ। অ্যাবস্ট্রাকশনটা হচ্ছে মূল মেকানিজম বা মূল জিনিসকে হাইড রেখে খালি কাজটাকে সামনে রাখা, যে যতটুকু প্রয়োজন সেই ততটুকুকে সামনে রাখবে। অর্থাৎ মনে করেন আপনি একটা গাড়ি চালাচ্ছেন, ওকে, মনে করেন আপনি এই কার ড্রাইভ করতেছেন বা বাস ড্রাইভ করতেছেন, বাসটার ইঞ্জিন কীভাবে কাজ করতেছে আপনি কি জানেন? ওইটা কিন্তু আপনার কাছে হাইড করে রাখা। বাস কীভাবে চলতেছে বা পিক আপ, তারপর হচ্ছে আপনার এক্সেলেটর, এই যে যাবতীয় ব্রেক, এই জিনিসগুলো আপনার সামনে রাখা আছে, এটাতে আপনি বাস চালাতে পারতেছেন। কিন্তু বাসের যে মেকানিজম, বাসের ইঞ্জিন কীভাবে কাজ করে এটা কিন্তু আপনার দরকার নেই, এই জিনিসটা হাইড করে রাখা আছে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। আবার একইভাবে মেসেজ সেন্ডিংয়ের ক্ষেত্রে দেখেন, যে মেসেজ আপনি সেন্ড করতেছেন, আমাকে মেসেজ দিলেন বা গ্রুপে আপনাকে মেসেজ দিলাম, গুগল মিটে ক্লাস করতেছেন, কিন্তু এটা কীভাবে কাজ করে এটা কি আমরা জানি? এটা দরকার নেই। এই মূল যে জিনিসটা দরকার আপনার, শুধু সেটুকু আপনার সামনে রাখা হয়েছে, আর যেটা দরকার নেই সেটা হাইড করে রাখা হয়েছে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন, অর্থাৎ অপ্রয়োজনীয় জিনিসটাকে হাইড করে রাখা। এবার এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, যদি এটা বুঝে থাকেন তো ভালো। আর বইয়ের ভাষায় যদি বলেন তখন এই যে যেটা আমি দেখাইলাম, কোথায় গেল আপনার পলিমরফিজম, বহুরূপিতা, বলবেন যে একই ফাংশন বা মেথড ভিন্নভাবে ব্যবহার করার কৌশলকে বলা হয় পলিমরফিজম। উদাহরণ বললে যে আমি কুকুর বিড়াল যে উদাহরণ বললাম ওটা দেবেন। তারপর হচ্ছে ইনহেরিটেন্স, যার মাধ্যমে এক ক্লাস থেকে অন্য ক্লাসে কোনো বৈশিষ্ট্য উত্তরাধিকারী পায়। আর এনক্যাপসুলেশন, প্রোগ্রামের চলক এবং চলক সংশ্লিষ্ট কোডকে রাখার কৌশল। আর যদি এর সঙ্গে অ্যাবস্ট্রাকশন দিতে চান তো যেটা বললাম আমি, ওই ইঞ্জিনের উদাহরণটা ওটা দেবেন, যে মূল বৈশিষ্ট্যকে সামনে আনা। এই হচ্ছে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে, এইটুকু জানলেই এনাফ, এর বাইরে আপনার প্রশ্ন করার কোনো চান্সই নেই। সর্বশেষ চিন্তা আর ক্লাস অবজেক্ট। ওকে, তো এইটা আমাদের ক্লোজ। এরপর আমরা চলে আসি সহজ বিষয়। এতক্ষণ যারা হতাশ হয়ে গেছেন সমস্যা নাই, তো আমরা আজকে কিন্তু পাইথনও দেখবো। পাইথন আমরা শেষের দিক দেখবো। ওকে, পাইথন দেখবো বলতে একটা পাইথন সেই কোড টো ঠিকই ফেলবো এমন না, বিষয়টা একবারে বেসিক, যে নাম প্রিন্ট করা, কমেন্ট লেখা, এই ব্যাপারগুলো। তো আমরা এখন দেখবো নেটওয়ার্কিং। তো নেটওয়ার্কিংয়ের যে বিষয়গুলো আমাদের খুব গুরুত্ব সহকারে জানতে হবে, ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ বলতে কি বোঝায় দেখেন, একটি চ্যানেলের ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে কী পরিমাণ ডেটা স্থানান্তরিত হবে সেটাকে বলা হইতেছে ব্যান্ডউইথ। তো বললো যে একটি চ্যানেলের ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে কী পরিমাণ ডেটা প্রবাহিত হবে। অর্থাৎ সহজ বাংলা কথায়, আপনি যখন আপনার মোবাইলের ওই ইন্টারনেটের মিটারটা অন করে দেবেন, দেখবেন প্রতি সেকেন্ডে কী পরিমাণ ডেটা আপনার মোবাইলে আসতেছে, কী পরিমাণ ডেটা কাটতেছে, এই যে গতিটা পার সেকেন্ড আপনার এমবি কেমন কাটতেছে, এই গতিটা হচ্ছে ব্যান্ডউইথ। যার যত স্পিড ভালো হবে সেটা হচ্ছে তার ব্যান্ডউইথ। অর্থাৎ ধরেন আপনি এখান থেকে এক সেকেন্ডে প্রতি সেকেন্ডে কত কিলোমিটার গতিতে দৌড়তে পারে, এটা হচ্ছে আপনার ব্যান্ডউইথ। ইন্টারনেটেরও সেম, যে প্রতি সেকেন্ডে আপনাকে কী পরিমাণ ডেটা দিয়ে দিচ্ছে, প্রতি সেকেন্ডে কী পরিমাণ ডেটা আপনার মোবাইলে আসতেছে, এই গতিটা হচ্ছে ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথ থেকে ধরেন একটা প্রশ্ন আপনাকে করলো যে 3 সেকেন্ডে যদি ধরেন 3 সেকেন্ডে 2700 বিপিএস, এই বিপিএসটা আবার কি? বিপিএস, বিট পার সেকেন্ড। বিপিএসকে বলা হয় বিট পার সেকেন্ড, ব্যান্ডউইথের একক। এটা মনে রাখেন যে বিপিএস এর ইয়া কি বললাম, বিট পার সেকেন্ড, ব্যান্ডউইথের একক। বিপিএস এর ইয়া হচ্ছে বিট পার সেকেন্ড, ব্যান্ডউইথ। অর্থাৎ বললো 3 সেকেন্ডে 2700 বিপিএস, যেটার মনে করেন ব্যান্ডউইথ। তো এখন বললাম যে এর ব্যান্ডউইথ কত, সরি এর ব্যান্ডউইথ না, বললো যে 3 সেকেন্ডে 2700 বিপিএস মানে বিট পার সেকেন্ডের গতিটা দেওয়া রয়েছে। এখন বললো যে এর ব্যান্ডউইথ কত, যে এর ব্যান্ডউইথ কত, এই শুধু ব্যান্ডউইথে বের করতে বলো। তখন আপনি কী করবেন জানেন, ব্যান্ডউইথ যখনই বলবে তখন বুঝবেন যে 1 সেকেন্ডের কথা বলছে। তাহলে 3 সেকেন্ডে যদি এত হয়, 1 সেকেন্ডে কী হবে, আমরা 3 দিয়ে 27কে ভাগ করে দেবো, যে 3/27, 0 0। ওকে, তো 3 লং কত হয় 27, আর হচ্ছে 2টা 0, তার মানে কত হবে ব্যান্ডউইথ 900 বিপিএস। শেষ। যদি ব্যান্ডউইথ বের করতে বলে ওই সেকেন্ডটা দ্বারা ওটাকে ভাগ করে দেবেন, আর 1 সেকেন্ডে দেওয়া থাকলে তো ওইটাই। এটা কিন্তু আপনার কমন একটা প্রশ্ন, এবং আটকানোর জন্য যা বললো যে ব্যান্ডউইথ কত এর কীভাবে পাবো, তো যত সেকেন্ড বলবো ওই সেকেন্ডটা দ্বারা এটাকে ভাগ করে দেবো। এটা 9100 থাকতে পারে, অন্য সেকেন্ডও থাকতে পারে, জাস্ট ওই ডিজিটটা দ্বারা আপনি ভাগ করে দেবেন। ওকে, এরপর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ডেটা মোড। এবং ডেটা মোড থেকে কমন প্রশ্ন আছে, বিগতগুলো বছরগুলোতেও এসেছে ডেটা মোড। ডেটা মোড বলতে বোঝায় কি জানেন, যে আসলে ডেটাটা কোন দিকে প্রবাহিত হবে, ডেটার প্রবাহের দিক, ডেটা প্রবাহের দিককে বলা হয় ডেটা মোড। অর্থাৎ ডেটাটা কেমন করে যাবে, কোন দিকে যাবে, সেটা হচ্ছে ডেটা মোড। এখন ডেটা মোড থেকে আমার কি জানতে হবে,
প্রবাহের দিক। গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে একটা সিমপ্লেক্স। বলেন সিমপ্লেক্স কী হবে? একদিকে শুধু ডেটা প্রবাহিত হবে, একদিকে যাবে। সিমপ্লেক্সে শুধু একদিকে যাবে, বিপরীত দিকে কোনো ডেটা আসবে না। ধরেন আমি এটা দিলাম, এটা হচ্ছে ধরেন আপনি, এটা হচ্ছে আমি এ, আর এটা হচ্ছে বি। অর্থাৎ সিমপ্লেক্সে কী হবে, যে শুধু এ থেকে বিতে যাবে, বি কোনো দিন ডেটা রিপ্লাই করতে পারবে না, এটাকে বলা হচ্ছে সিমপ্লেক্স। দেখেন আবার খেয়াল করে, এ থেকে শুধুমাত্র বিতে যাইতেছে, বি কখনো রিপ্লাই করতে পারতেছে, এটা হচ্ছে সিমপ্লেক্স। সিমপ্লেক্সের যদি আপনি উদাহরণ বলে যে সিমপ্লেক্সের উদাহরণ বলেন তো কী হবে? সিমপ্লেক্সের সহজ উদাহরণ যে আপনার চোখের সামনে ঘটতেছে, যে মাউসের পয়েন্টটা দেখতেছে না, এই মাউস হচ্ছে সিমপ্লেক্স। অর্থাৎ মাউস কিন্তু খালি রিপ্লাই দিয়ে দিচ্ছে, ও কি আমাকে কিছু দিতে পারবে? পারবে না। তবে কিবোর্ড, এটা হচ্ছে সিমপ্লেক্সের উদাহরণ। কিবোর্ড আর মাউস বলবেন, সিমপ্লেক্স কী বললাম? কিবোর্ড মাউস, যেটা শুধু একদিকে ডেটা প্রবাহিত হয়, ওখান থেকে কোনো কিছু ফিডব্যাক আসে না, এটা হচ্ছে সিমপ্লেক্স। দেন 2 নম্বরটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, এবং এটা কমন একটা উদাহরণ যে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স কী হবে? এবার মনে করেন ডেটাটা পাস হবে, দুই দিক থেকে আসবে, কিন্তু ঘটনাটা কী করবে সেটা আমরা একটু দেখি। এ আর আমার হচ্ছে এটা বি। দেখেন এ আর এটা হচ্ছে আমার বি। তো এই হাফ ডুপ্লেক্সে কী হবে? এ থেকে বিতে ডেটা যাবে, কিন্তু একই সময় যাবে না। বি আপনাকে রিপ্লে করবে সেটা একটা নির্দিষ্ট সময় পর, একই সঙ্গে করার কোনো চান্স নেই। অর্থাৎ এ রিসিভ করবো, করার পর করবে। যেমন আমরা মোবাইলে কি একসঙ্গে কথা বলতে পারি না, এখানে সেটা ঘটবে না, যে এ ডেটাটা বি রিসিভ করবে, রিসিভ করার কিছুক্ষণ পর সে রিপ্লে করবে। এই জিনিসটা উদাহরণকে একেবারে কমন উদাহরণ এবং অনেকবার আসা একটা প্রশ্ন, ওয়াকিটকি। ওয়াকিটকি হচ্ছে হাফ ডুপ্লেক্সের উদাহরণ, ভালো করে মাথায় রাখেন। ওয়াকিটকি হচ্ছে হাফ ডুপ্লেক্স। ওয়াকিটকি কি? পুলিশের হাতে দেখেন, আপনাকে বলতে পারে যে পুলিশের হাতে বা ট্রাফিক পুলিশের হাতে, ঢাকায় আসার সময় ট্রাফিক পুলিশের হাতে একটা মেশিন দেখলেন, ওটার নাম কি আসলে, এটা কোন মোডে কাজ করে, কীভাবে কাজ করে বলতে পারবেন? তখন বলবেন এটা হচ্ছে ওয়াকিটকি, এটা হচ্ছে আপনার ডেটা মোডটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, যেটা একই সঙ্গে ডেটা মানে একই সঙ্গে আপনার সেন্ডিং রিসিভ করা যায় না, রিসিভ করার পর তারপর সেন্ড করতে হয় এটা। দেন সর্বশেষ হচ্ছে ফুল ডুপ্লেক্স, ভালোভাবে উচ্চারণ মনে করেন। ফুল ডুপ্লেক্স কী হবে? এবার সব কিছু বাদ একই সঙ্গে ডেটা স্থানান্তরিত হবে। অর্থাৎ এই যে পাঠাচ্ছে, আবার মনে করেন একই সঙ্গে রিসিভও করতেছে, এই ঘটনা যদি ঘটে আমার, তখন সেটাকে আমরা কী বলবো বলেন দেখি? ফুল ডুপ্লেক্স। একই সঙ্গে রিসিভ একই। এই উদাহরণ কি? মোবাইল ফোন, টেলিফোন। কারণ আপনি কি বলতে পারে, আপনি যে মোবাইলে কথা বলতেছেন যে বা টেলিফোনে কথা হচ্ছে, এটা আসলে কোন ধরনের ডেটা মোড বলেন দেখি? এই ডেটা পাসিং সিস্টেমটা কি? এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, যেটা একই সাথে ডেটা আপনার কথা বলা যায়, রিসিভ করা যায়। তাহলে কী বললাম? তিনটা। সিমপ্লেক্সে কী হবে? শুধুমাত্র একদিকে যাবে, ওই পাশ থেকে কোনো ফিডব্যাক আসবে না। হাফ ডুপ্লেক্সে দুই দিকেই হবে, কিন্তু রিসিভ করার পর একই টাইমে হবে না। আর ফুল ডুপ্লেক্সে একই সঙ্গে হবে। ক্লিয়ার? দেন আরেকটা জিনিস আপনারা মনে রাখেন, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এবং ব্লুটুথের কিছু প্রযুক্তিগত নাম আছে। i3 বলি, যেটা বলা হয় প্রযুক্তিগত নাম। ওয়াইফাই, তারপরে পূর্ণরূপগুলো মনে রাখেন, ওয়াইফাইয়ের পূর্ণরূপ, তারপর হচ্ছে আপনার এই যে ব্লুটুথ কে তৈরি করছে, তারপর ব্লুটুথ কোন ধরনের নেটওয়ার্ক তৈরি করে, এই জিনিসগুলো একটু মনে রাখেন। ওকে, তো দেখেন আমি এটা বলে দিই, এটা ভুলেন না, ভুলে গেলে বিপদ। ওয়াইফাইয়ের প্রযুক্তিগত নাম হচ্ছে i3। i3 কাজ কি ভাই বলেন দেখি? i3 কাজ হচ্ছে, যেগুলো ওয়্যারলেস ডিভাইস রয়েছে, এই ওয়্যারলেস ডিভাইসকে এরা নাম দিয়ে থাকে। ধরুন আপনি একটা ওয়্যারলেস ডিভাইস তৈরি করছেন, তখন এর কাছে আবেদন করতে হবে i3 কাছে, ভাই আমার ডিভাইসের একটা প্রযুক্তিগত নাম দিয়ে দাও, তখন সে নাম দিয়ে দেবে। আর ওয়্যারলেস ডিভাইসের জন্য কোড হচ্ছে এই 802 পয়েন্ট। খেয়াল করেন কি বললাম? i3 এমন একটা সংস্থা যার কাজ হচ্ছে আপনার যে ওয়্যারলেস ডিভাইসগুলো রয়েছে, ওয়্যারলেস ডিভাইসের নাম দেয়া, কী নাম? প্রযুক্তিগত নাম। আর ওয়্যারলেস ডিভাইসের জন্য কোড হচ্ছে 802, এর পাশে একটা অঙ্ক বসে যাবে। ওয়াইফাই যদি বলে, ওয়াইফাই হবে 802.11। ওকে, যদি বলে ওয়াই ম্যাক্স, তখন কী হবে? 802.16। এটা হচ্ছে আপনার ওয়াই ম্যাক্স, 802.16। দেন যদি বলে ব্লুটুথ, তাহলে 802 ঠিকই থাকবে, 802 এর পাশে আপনার বসে যাবে হচ্ছে 14। ক্লিয়ার? ওয়াইফাই কি বললাম? 11, তারপর 16, 14। আর যদি বলে এই i3 কি? আপনার এই সংস্থা যার কাজ হচ্ছে এটা ওয়্যারলেস ডিভাইসের নাম দেয়া, আর ওয়্যারলেস ডিভাইসের কোডটা হচ্ছে 802। এবার আপনি নেটওয়ার্কিংটা একটু পড়বেন, ল্যান, ম্যান, প্যান, ওয়ান। যেমন ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যানের দূরত্ব পড়বেন 10 মিটার। তারপরে হচ্ছে আপনার ল্যান, আরও বলতেছি 10 মিটার, ল্যান হচ্ছে 1 কিলোমিটারের কম। প্যান হচ্ছে 10 মিটার, প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। দেন হচ্ছে আপনার কি বলে, ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। দেন হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তারপর হচ্ছে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই জিনিসগুলো পড়তে হবে, আমি একটু লিখে দিই আপনাদেরকে। ল্যান, প্রথমে প্যান দিয়ে শুরু করি, প্যান, তারপর হচ্ছে আপনার ল্যান, তারপর হচ্ছে ক্যানও আছে, তারপর হচ্ছে ম্যানও আছে, তারপর হচ্ছে আপনার ওয়ানও আছে।
প্যান কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ক্যান হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো প্যানের দূরত্ব পড়বেন 10 মিটারের মধ্যে হয়ে থাকে, ল্যান হচ্ছে আপনার 1 কিলোমিটার কম, তারপর ক্যান হচ্ছে আপনার 5 কিলোমিটারের মধ্যে, আবার ম্যান হচ্ছে 50 কিলোমিটারের মধ্যে, আর ওয়ান হচ্ছে সারা একেবারে ভৌগোলিক বিস্তৃতি যত বড় আছে। এখন এখান থেকে উদাহরণটাও জানতে হবে, যেমন প্যানের উদাহরণ আমরা বলতে পারি ব্লুটুথ, ঠিক আছে, তারপর বিভিন্ন প্রিন্ট ওয়্যারলেস প্রিন্টার। ল্যানের উদাহরণ বলতে পারি ওয়াইফাই, তারপরে হচ্ছে আপনার এই ক্যানেও আমরা ওয়াইফাই দিতে পারি বা ওয়াইম্যাক্সও বলা যেতে পারে, ম্যানের মধ্যে হয় ওয়াইম্যাক্স। আর ওয়ানের উদাহরণটা আসার চান্স বেশি, ওয়ান হচ্ছে ইন্টারনেট, বলবেন ইন্টারনেট কোন নেটওয়ার্কিং, ইন্টারনেট হচ্ছে ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওকে, আরেকটা প্রশ্ন দেখেন, যদি বলে যে আপনার আসলে এই এনটিআরসি যে অফিসটা আপনি দেখতেছেন, এই অফিসের মধ্যে আপনি একটা নেটওয়ার্কিং ব্যবস্থা করতে যাচ্ছেন, তাহলে এগুলোর মধ্যে কোন নেটওয়ার্কিংটা হবে? তাহলে দেখেন তখন হবে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা ল্যানের সাথে এটা কানেক্ট করবো, বুঝছেন? আমি আবার প্রশ্নটা বলি যে এনটিআরসি এই ভবনটার মধ্যে আমরা একটা নেটওয়ার্কে আওতাভুক্ত করতে যাচ্ছি, এখানে কোন নেটওয়ার্কিং ব্যবস্থাটা আমরা ইউজ করবো? তাহলে এখানে ইউজ করবো কি, ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। তখন ল্যানের বৈশিষ্ট্যগুলো বলবেন, কেন আমরা এটা ইউজ করবো। ওকে, দেন হচ্ছে এর সঙ্গে কিছু জিনিস জানতে হবে, নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস। নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস যেমন এই দুইটার মধ্যে পার্থক্য আসতে পারে, হাব আর সুইচ, আর একটা হচ্ছে ব্রিজ। হাব সুইচ ব্রিজ, হাব সুইচ ব্রিজের কাজ কি? হাব হচ্ছে আপনার কি একই ল্যান নেটওয়ার্কের বিভিন্ন পোর্টকে কানেক্ট করে থাকে, সুইচও সেম কাজ করে থাকে, আর ব্রিজ কি একাধিক ল্যান নেটওয়ার্কে যুক্ত করে, অর্থাৎ ভিন্ন ভিন্ন ল্যান নেটওয়ার্ক আছে সেগুলোকে যুক্ত করে ব্রিজ। আর হাব সুইচ কী করে, একই ল্যান নেটওয়ার্ক, কিন্তু এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, বেসিক পার্থক্য, সেই পার্থক্যটা আপনাকে জানতে হবে, সেটা আমি বলে দিই। ধরেন এটা হচ্ছে আমার হাব, তো হাব কী করবে, একই ল্যান নেটওয়ার্কে বিভিন্ন পোর্টকে যুক্ত করবে। ধরেন আমার এখানে এই কানেক্ট করে দিলাম, আমি এটা একটা ল্যান, এটা করলাম, এটা করলাম। ওকে, তো এর পার্থক্যটা কি জানেন, যে হাব হচ্ছে একটা নির্বোধ যন্ত্র বা বুদ্ধিহীন যন্ত্র, এ আপনার ডেটা ফিল্টারিং করতে পারে না। অর্থাৎ ধরেন আমার এর দরকার নেই, 1 2 3 দিলাম আমি, ধরেন 1 আর 3-এর দরকার নেই কানেকশন, তারপরেও 1 1 3-কে পাঠাবে, অর্থাৎ ওর সঙ্গে যার যুক্ত রয়েছে, যে ওর সাথে কানেক্টেড রয়েছে সবাইকে সে ডেটা পাস করবে। এখন ও যদি নাও লাগে তাও যাবে। এখন ধরেন এটা একটু দূরত্ব আছে, এই ডেটাটা স্লো পাইতেছে, একে যে মডিফাই করে একটু ফাস্ট দেবে বা একটু ভালো ডেটা দেবে, যে কাছাকাছি আছে তাকে একটু কমাবে, এই ফিল্টারিংটা সে করতে পারে না। ওর সঙ্গে যারা যুক্ত থাকবে সবাইকে দিয়ে দেবে। অন্যদিকে এইটা যখন সুইচ হয়ে যায়, হাবের জায়গায় এটা হয়ে গেছে কি সুইচও কিন্তু সেম। আপনার সুইচে যেমন পোর্ট থাকে 4টা 8টা 16টা 32টা পর্যন্ত পোর্ট থাকে, সুইচ দেখেন হাবের মতোই সেম কাজ করতেছে, যে আপনার এই নেটওয়ার্কগুলোকে কানেক্ট করতেছে, কিন্তু এ হলো বুদ্ধিমান যন্ত্র। বুদ্ধিমান কি, এই ডেটা ফিল্টারিং করতে পারে। অর্থাৎ আপনার মনে করেন 1 2 এর দরকার নেই, ও 1 2-কে দেবে না, বাকিগুলোকে দেবে। কারো একটু ডেটাটা কম হয়েছে, গতি কমে গেছে, সে তখন বৃদ্ধি করে দিতে পারবে। বুঝতে পারছেন? অর্থাৎ ডেটা ফিল্টারিং করতে পারে এ, কিন্তু হাব সে কাজটা করতে পারে না। আর আরেকটা জিনিস মনে রাখেন, এটা একই ল্যান নেটওয়ার্কে যুক্ত করে। আর ব্রিজ হচ্ছে একাধিক ল্যান নেটওয়ার্ক। যেমন ব্রিজে আমরা যদি যাই, ধরেন এটা হচ্ছে ব্রিজ, এটা ব্রিজ আমরা অ্যাড করি, ধরেন এটা একটা ল্যান, এটা একটা পিসি, একটা পিসি, এর নাম দিলাম হচ্ছে 1, এর নাম দিচ্ছে 2, আর এখানে আমরা একটা ব্রিজ লাগাই দিলাম, না এটা হচ্ছে ব্রিজ। আর এইখানে আমরা একটা ল্যান নেটওয়ার্ক, আরেকটা ল্যান নেটওয়ার্ক অ্যাড করলাম, এটা হচ্ছে আরেকটা ল্যান নেটওয়ার্ক। তো এই ল্যান নেটওয়ার্কের নাম দিলাম হচ্ছে 3 আর হচ্ছে 4। তা এখন আমি চাইতেছি যে এই 1-এর সাথে 3 কানেক্ট করতে, যেমন এটা কিন্তু একই ডিভাইসের মধ্যে রয়েছে, একই ল্যানের, এটা হচ্ছে ভিন্ন আরেকটা। তো আমি চাচ্ছি যে 1-এর সাথে আপনার 3 কানেক্ট করতে, তখন এখানে আমার সহযোগিতা করবে ব্রিজ, এই ভিন্ন ভিন্ন দুটো ল্যান নেটওয়ার্কে কানেক্ট করে দিতেছে। 1-এর সাথে 3 কানেক্ট করে দেবে, 2-এর সাথে 4 বা 1-এর সাথে 4, এই কাজটা করবে হচ্ছে আপনার ব্রিজ। ওকে, এর সঙ্গে আরেকটা রয়েছে আপনাদের গেটওয়ে। গেট হচ্ছে মনে করেন ভিন্ন প্রোটোকলকে যুক্ত করে থাকে, এটুকু মনে রাখলেই জানা, এই 3টা। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যাক অ্যাড্রেসকে, ম্যাকের পুনরূপ হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। ম্যাক অ্যাড্রেস খুবই কমন প্রশ্ন একটা, যে ম্যাক কী জিনিস। মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল পুনরূপটা করবেন, পুনরূপ সিটি দেওয়া রয়েছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এর সঙ্গে কিছু বৈশিষ্ট্য মনে রাখতে পারেন, যেমন এটা হেক্সাডেসিমেল ফরম্যাটে লেখা হয়, কি বললাম, হেক্সাডেসিমেল ফরম্যাটে লেখা হয়। তারপর এটা 12টা ডিজিট থাকে। ওকে, দেন হচ্ছে এটা কাজটা কি, এখন মূল কাহিনীটা কি, এটা মূলত লোকালি কানেক্ট করে থাকে। এখন লোকালি কি, প্রত্যেকটা ডিভাইস, যখন হার্ডওয়্যার আছে না, প্রত্যেকটা ডিভাইসে তো হার্ডওয়্যার সাথে ডিভাইস হয় না, এই হার্ডওয়্যারে যুক্ত থাকে, এই হার্ডওয়্যারে একটা ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া থাকে এবং সেটা ইউনিক। কি বললাম, প্রত্যেকটা হার্ডওয়্যারে একটা ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া থাকে এবং সেটা হচ্ছে ইউনিক। কেমন কীভাবে বলবেন, আপনাকে যদি বলে আপনি উত্তরটা কী দেবেন সেটা আমি বলে দিই। উত্তরটা হচ্ছে ম্যাক হচ্ছে, প্রথমে সংজ্ঞাটা দেবেন, ম্যাক হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এটা হচ্ছে আমাদের ডিভাইসগুলোকে লোকালি কানেক্ট করে এবং হার্ডওয়্যারে যুক্ত থাকে। হার্ডওয়্যারের একটা ইউনিক অ্যাড্রেস, যে হার্ডওয়্যারের অ্যাড্রেসকে অ্যাক্সেস করতে পারে আমাদের ইন্টারনেট। ধরেন এটা একটা রাউটার, তার রাউটারের সাথে বিভিন্ন ডিভাইস কানেক্ট করা রয়েছে,
ঠিক আছে। কারণ আমরা কিন্তু জানি নেট আমাদের আইপি অ্যাড্রেস দ্বারা কানেক্ট করে, কিন্তু আইপি অ্যাড্রেস কিন্তু পরিবর্তনশীল। তো এটা কিন্তু রাউটার কনফিউজ হয়ে যেতে পারে, আমি কোন ডিভাইসকে দেবো, আমি ল্যাপটপকে দেবো নাকি আমার এই পিসিটাকে দেবো নাকি আমার মোবাইলটাকে দেবো নাকি আরেকটা অ্যান্ড্রয়েডকে দেবো। তখন কী করবে, সে তার ম্যাক অ্যাড্রেস রিড করবে। ম্যাক অ্যাড্রেস কিন্তু ফিক্সড, ম্যাক অ্যাড্রেস পরিবর্তন হয় না, সে ফিক্সড থাকে, তখন সেই ম্যাক অ্যাড্রেসকে পাঠায় দেয়। আর যেটা আমি আইপি বললাম ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, এটা কিন্তু ইন্টারনেটের সাথে ডিভাইসগুলো যুক্ত করে, আর আমাদের ম্যাক লোকালি যুক্ত করতেছে। ওকে, এবং এটা চেঞ্জ হয় না, একেবারে ফিক্সড অবস্থায় থাকে। যেমন যে আমি আমার যদি এই ডিভাইসটার ম্যাক অ্যাড্রেস দেখাই আপনাদেরকে, খেয়াল করেন এইখানে দেখেন, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, এটা IPv4 192, এই যে IPv4। ওকে, দেন হচ্ছে আমার এই নিচের মধ্যে দেখেন ফিজিক্যাল অ্যাড্রেস, যেটাকে বলা যায় ম্যাক অ্যাড্রেস, এটা কিন্তু হেক্সাডেসিমাল লেখা আছে D2818, এটা কিন্তু চেঞ্জ হবে না। এই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু আমার যে দেখেন উপরে লেখা আছে বি কেয়ারফুল 5G, এটা আমার ওয়াইফাইয়ের নাম। ঠিক আছে, তো এই ওয়াইফাই কী করতেছে, এই ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেসটাকে রিড করে আমাকে ইন্টারনেট পাঠিয়ে দিয়েছে, যার সাথে আমি নেট অ্যাক্সেস করতে পারতেছি। আর অন্যদিকে আমরা যখন ইন্টারনেটে ব্রাউজিং করে থাকি, তখন কিন্তু আমাদের এই আইপিগুলো চেঞ্জ হতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন আইপি আসে, কিন্তু এই ম্যাক চেঞ্জ হয় না। এটা হচ্ছে ম্যাক। তো এই ম্যাকের এই জিনিসটা মনে রাখেন। এর সঙ্গে তারপর ওএসআই, এইটা একটু মনে রাখেন। ওএসআই সম্পর্কে তো বিস্তারিত পড়তে পারবেন না, কারণ আপনাদের স্কুলে এটা ছিল না। কলেজে যারা থাকবেন তারা পড়বেন ওএসআই বিস্তারিত। এখান থেকে দুটো জিনিস মনে রাখবেন। ওএসআই হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, পুনরূপ মাস্ট ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। কাজ কি এটার? এটি একটি ফ্রেমওয়ার্ক যা বিভিন্ন নেটওয়ার্ক প্রোটোকল কার্যাবলীকে বিভিন্ন স্তরে ভাগ করে থাকে। সহজ কথা বলবে, এটা একটা ফ্রেমওয়ার্ক যে বিভিন্ন নেটওয়ার্ক প্রোটোকলকে যুক্ত করে বা ভাগ করে তাদের কাজগুলোকে। তারপর এর সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়, ওএসআই মডেলের কয়টা স্তর, একেবারে মাস্ট মনে রাখেন 7টা। ওএসআই মডেলে কয়টা স্তর? 7টা। যারা বেশি পড়তে পারবেন 7টা স্তরে একটু টুকটাক পড়ে যান কোনটার কী কাজ। আর যারা পড়তে পারবেন না তারা 2টা লাইন মনে রাখবেন, ওএসআইয়ের পূর্ণরূপ কি, কয়টা স্তর? 7টা। এই নেটওয়ার্কিং থেকে যেগুলো বললাম এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, এর বাইরে বইয়ে যেগুলো আছে সেগুলোতে পড়বেনি। এরপর আমরা সর্বশেষ টপিক দেখি ওয়েব, যেটা আমি আজকে অ্যাড করে দিতে চাইছি। ওয়েব কি? ওয়েব থেকে আমাদের যে জিনিসগুলো জানতে হবে, প্রথমে তো আইপির কথা তো আমি বললাম, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তো যারা আমি শিট থেকে আপনাদেরকে দেখাই, এই ওয়েব আইপি অ্যাড্রেস। দেখেন আইপি অ্যাড্রেস কি? ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, অর্থাৎ কোনো একটা ডিভাইস যখন ইন্টারনেটের সাথে যুক্ত করবো, এর একটা ইউনিক অ্যাড্রেস থাকবে, সেটা হচ্ছে নিউমেরিক্যাল ওয়ার্ডে। নিউমেরিক্যাল ওয়ার্ড, নিউমেরিক্যাল ওয়ার্ডটা ফির কি আবার? এটা হচ্ছে অঙ্ক থাকবে, এখানে কোনো আপনার অক্ষর থাকবে না, অর্থাৎ 1 2 3 4 5 6 7 এরকম একগুলো অঙ্ক থাকবে, সেই অঙ্ক অনুযায়ী হবে। ওকে, এবারে আইপি অ্যাড্রেসটি নিয়ন্ত্রণ করে কি? আইএনএ, ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি। এর কাজ হচ্ছে এই আইপি অ্যাড্রেসগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলা। তার মানে ইন্টারনেটের সাথে কানেক্টেড যে ডিভাইসগুলোর একটা করে ইউনিক নাম থাকবে, এই নামগুলো আমাদের আইপি অ্যাড্রেস যে ডিভাইসগুলোকে শনাক্ত করবে। ওকে, তো এই আইপি অ্যাড্রেসকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা IPv4, একটা IPv6। তো 4-এর দ্বিগুণ হচ্ছে 6। 4 মনে রাখলে তাকে খেলে ডাবল ডাবল করে দিলে 6 হয়ে যায়। 4 মানে কি বোঝায়? ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। ওকে, এটা তো জানার কথা। দেন এটি 4টি অংশে বিভক্ত। 4টি অংশ বিভক্ত বলতে বোঝা যায়, যেমন আমি লিখলাম ধরেন 192, এই উদাহরণটা বুঝলে আপনি ইজি হয়ে যাবে। তারপর লিখলাম মনে করেন 16, পয়েন্ট দিলাম 1, পয়েন্ট দিলাম হচ্ছে 0। তাহলে দেখেন কয়টা অংশ লিখলাম? 1টা 2টা 3টে 4টা। 4টা অংশকে ভাগ করছে কি? ডট দ্বারা। 1টা 2টা 3টা 4টা ডট দ্বারা ভাগ হয়েছে না? এই প্রত্যেকটা অংশ অক্টেট করে থাকে। অক্টেট বলতে কি বোঝেন? 8 বিট। এখানে আমি 8টা লিখতে পারবো সর্বোচ্চ, এখানে 8টা বিট লিখতে পারবো, এখানে 8টা লিখতে পারবো, এখানে 8টা লিখতে পারবো, মানে বিট লিখতে পারবো। কিন্তু বিট মানে কি? 0 1 না, তার মানে আমরা 2 এর উপরে 8 দিতে পারি। 2 এর উপরে 8 দিলে কত হচ্ছে? 256। তাহলে টোটাল 256টা ডিজিট এখানে লেখা যাবে। তো 0 থেকে যেহেতু শুরু হয়, তার মানে এটা যাবে হচ্ছে 255 পর্যন্ত। আমি আবারও রিপিট করতেছি, এটা 4টা অংশে বিভক্ত, প্রতি অংশে 8টা করে ডিজিট থাকে, 8টা 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 8টা। এবং এটাকে আমরা 2 টু দি পাওয়ার 8, যেহেতু বিট বলতেছি আমরা, এখানে 256 পর্যন্ত লেখা যায়। 0 থেকে শুরু হয়, এখানে 255 পর্যন্ত যায়। ওকে, তাহলে এসো অক্টেট। এবং খেয়াল করেন এখানে টোটাল লেখা যাবে কটা? তাহলে 8টা, তারপর 16টা 24টা 32টা 32 বিট পর্যন্ত লেখা যায়। টোটাল যদি 32 বিট হয়, তাহলে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 32। 2 এর উপর কেন পাওয়ারটা আসলো? কারণ বিট মানে আমরা কি জানি? 0 এবং 1, এই জন্য 2 এর উপর 32। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি আসবে 430 কোটি। অর্থাৎ আপনি IPv4 দ্বারা প্রায় 430 কোটি ডিভাইসের অদ্বিতীয় বা ইউনিক নাম দিতে পারবেন। দেখেন 430 কোটি ডিভাইসের ইউনিক অ্যাড্রেস আমরা তৈরি করা সম্ভব। ওকে, তারপরে বলতে দেখেন আইপি অ্যাড্রেস ডট দ্বারা আলাদা। এটা তো আমি দেখাইলাম যে ডট দ্বারা আলাদা হয়েছে, একটা উদাহরণ দিয়ে দেওয়া রয়েছে এখানে। তারপর এই কথাগুলো যে 2 টু দি পাওয়ার 32 হবে, এখানে 32টা নিচে নেমে গেছে। এ দ্বারা প্রায় 430 কোটি, এই 430 কোটি প্রায় এই জন্য বলা হয়েছে, 429 কোটির বেশি আছে, এটাকে আমরা 430 কোটি বলবো। ওকে, এই হচ্ছে 400। আর যদি বলে যে কয়টা ক্লাসে বিভক্ত করা যায়, এটা হচ্ছে আপনার 5টা ক্লাসে বিভক্ত করা যায়, ABCDE। তার মধ্যে আমরা ABC ব্যবহার করতে পারি। বুঝলেন যে IPv4-এ আমরা শুধুমাত্র ABC ক্লাস ব্যবহার করি,
ডিআরই গবেষণা এবং নাসা এদের জন্য সংরক্ষণ করে থাকা। ডিই আমাদেরকে ইউজ করতে দেয় না। এবিসি আমরা আইপি অ্যাড্রেস ব্যবহার করি, ক্লাস 5টা ক্লাস টোটাল, তার মধ্যে 3টে ব্যবহার করি এবিসি, আর ডিই আমাদেরকে ব্যবহার করতে দেয় না। এবার দেখেন আইপিভি6 কেন আসলো, কারণ IPv4 দ্বারা বলো 430 কোটি ইউনিক ডিভাইস তৈরি করা সম্ভব, আইডেন্টিটি দেওয়া সম্ভব। এত কম তো ডিভাইস বা এত কম অ্যাড্রেস দিয়ে তো আর বর্তমান দিনে চলবে না, তো এর জন্য আরও বিশাল পরিমাণে দরকার। এই কারণে IPv6 আসলো, অর্থাৎ এর লিমিটেশনের জন্য যে 430 কোটির থেকেও এখন বেশি ইউনিক অ্যাড্রেস আমার দরকার, এই লিমিটেশন দূর করার জন্য মূলত আসছে IPv6। ক্লিয়ার, যে এইটুক সংখ্যা দ্বারা আসলে কাজ হচ্ছে না বর্তমান সময়ে, এই কারণে IPv6 আসলো। IPv6 হয়ে গেলো দ্বিগুণ। ওইখানে কয়টা অক্টেট ছিল দেখেন থেকে, 4টা অক্টেট, 1 2 3 4, এখানে হবে 8টা অংশ, 4-এর জায়গায় হলো 8টা। আর ওইখানে ছিল প্রতি ঘরে আপনার কয়টা করে, প্রতি ঘরে 8টা করে, এখানে প্রতি ঘরে 16টা করে বিট থাকবে। তাহলে দেখেন দ্বিগুণ, বিশাল হয়ে গেছে। তাহলে প্রতি ঘরে যদি 16টা করে থাকে, ঘর বললাম টোটাল 8টা, তাহলে 16 গুণন যদি আপনি 8 দেন তাহলে কয়টা হয়েছে টোটাল 128টা, টোটাল 128 বিট। তো 2 টু দি পাওয়ার যদি 128 দেন, একটা বিশাল পরিমাণে ডেটা চলে আসবে। যে দেখেন এই পরিমাণ ডেটা চলে আসে, যেটা একেবারে হিউজ, যে আগামী 100 বছর যদি মহাসমুদ্রের সময় ডিভাইস তৈরি করা যায় তাও এটা শেষ করা যাবে না, এটা তৈরি করার পরে এরকম ঘোষণা দিয়েছে। ওকে, আরেকটা জিনিস মনে রাখেন, IPv6 হচ্ছে হেক্সাডেসিমাল ফরম্যাটে লেখা হয়। এটা হচ্ছে বেসিক কথাবার্তা আইপিভি নিয়ে। এরপর যে জিনিসটা মনে রাখেন, ডোমেন নেম কি, আইপি অ্যাড্রেসকে যখন আমরা একটা আলফা নিউমেরিক নাম দেবো, অ্যালফাবেটিক নাম দেবো, এখন দেখেন আইপি অ্যাড্রেস বললাম ইন্টারনেটের সাথে সংযুক্ত ডিভাইসগুলোটার নাম। আর আমি যদি বলতাম আপনাকে সে facebook.com, আপনার সহজে সার্চ দিতে পারতেছেন। এই ফেসবুক নামটা যদি না থেকে এর পরিবর্তে আমাদের ওর কী বলে আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ দেওয়া, তখন তো আমাদের জটিল হয়ে যেত। ফেসবুকে যেমন আইপি অ্যাড্রেস আছে, আমার আইপি অ্যাড্রেস আপাতত মনে নাই ফেসবুকের আইপি অ্যাড্রেস, তো আইপি দিয়ে সার্চ দিলেও আসা যায়। আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ দেওয়া কঠিন, এতগুলো ডিভাইসে মনে রাখাও টাফ। যেমন আমার এনটিআরসির ওয়েবসাইটের দরকার, জাস্ট আমরা সার্চ দিয়ে দিছি, চলে এসতেছি। ওকে, কিন্তু এই জিনিসটা যদি আইপি অ্যাড্রেসে থাকতো তাহলে কী হতো, টাফ, যে আমরা এত জিনিস মনে রাখতে পারতাম না। এটাকে সহজত করার জন্য এর একটা অ্যালফাবেটিক নাম দেওয়া হলো। এই অ্যালফাবেটিক নামটাই হচ্ছে ডোমেন নেম। যেমন আমি এনটিআরসি যদি লিখি NTRCA ডট দেখেন গভ বিডি, তো আপনি এক কথায় কী বলবেন, যে আইপি অ্যাড্রেসের আলফা নিউমেরিক নামকে বলা হয় ডোমেন নেম। যা আইপি অ্যাড্রেসকে সহজ করার জন্য ডোমেন নেমটা আসছে। তো ডোমেন নেমে দেখেন 3টে অংশ থাকে, একটা থাকে সাবডোমেন। সাবডোমেন হচ্ছে একটা ডোমেনের আন্ডারে যদি একটা ডোমেন খোলা হয় তখন এটাকে সাবডোমেন বলা হয়। তো দেখেন এই যে এনটিআরসি আছে না, এটাকে বলতেছে ডোমেন নেম বা ইউজার নেম। খেয়াল করেন, এটাকে বলতেছে কি ইউজার নেম বা ডোমেন নেম। এই NTRCA এটা হচ্ছে ইউজার বা ডোমেন নেম, মানে যে নেমে আমি খুলছি এইটা। আর তারপরে যে অংশটা আছে এটাকে বলতেছে TLD, যাকে বলা টপ লেভেল ডোমেন। এই যে এইটাকে বলা হচ্ছে TLD, যার পুনরূপ হচ্ছে টপ লেভেল ডোমেন। TLDর আবার 2টা অংশ, গভ মানে বোঝাই দিচ্ছে জেনেরিক নেম, মানে কোন জাতের, জাতটা বোঝাই দিচ্ছে। জেনেরিক নেম বলতে বোঝাই দিচ্ছে এটা গভর্নমেন্ট অর্থাৎ সরকারি ওয়েবসাইট, আর বিডি মানে বোঝাই দিচ্ছে হচ্ছে বাংলাদেশের ওয়েবসাইট। তাহলে আপনাকে যদি বলে কী বলে আপনার এনটিআরসির ওয়েবসাইটের টপ লেভেল ডোমেনটা কী আসলে কোন ধরনের, এটা একটা গভর্নমেন্টের ওয়েবসাইট, গভ। ওকে, তাই আপনি যদি ওয়েবসাইটের নাম লিখতে বলেন লিখে দেবেন। তারপর এনটিআরসি যদি বলে ডোমেন নেমটা কী, যে ডোমেন নেম এইটা। তারপরে কী বললাম, ডোমেন নেমে 3টে অংশ থাকে, একটা সাবডোমেন, তারপর একটা ইউজার নেম বা ডোমেন নেম, এরপর হচ্ছে আপনার একটা টপ লেভেল ডোমেন। যদি ডোমেন নেম বলে এটা বলবেন, টপ লেভেল ডোমেন বললে এটা বলবেন। টপ লেভেল ডোমেন আবার 2টা অংশ, গভর্নমেন্ট বিডি। যদি বলে ফেসবুকেরটা তাহলে কি, ফেসবুক কী জানি আমরা, facebook.com। এখন ফেসবুকের শেষে কি বাংলাদেশ এরকম লেখা আছে? নাই, কারণ ফেসবুক হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড তৈরি, সারা বিশ্বের মানুষের জন্য। আর এনটিআরসির ওয়েবসাইটটা সারা বিশ্বের মানুষের জন্য না, বাংলাদেশের জন্য ডেডিকেটেড। এই কারণে শেষে বিডি দিয়ে দিচ্ছে যে এটা বাংলাদেশের মানুষের জন্য স্পেশালি, বাইরের মানুষের এটার কোনো কাজ নাই। আর ফেসবুক হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এখানে দেখেন .com পর্যন্ত দেওয়া আছে। তাহলে কম মানে কী বুঝে দিচ্ছে, এটা টপ লেভেল ডোমেন কোম্পানি। শেষে যদি ORG থাকতো তাহলে কী বলতাম আমরা, অর্গানাইজেশন। ওকে, শেষে যদি INT থাকতো তাহলে বলতাম ইন্টারন্যাশনাল। শেষে যদি নেট থাকতো তখন বলতাম হচ্ছে ইন্টারনেট। এগুলো হচ্ছে আপনার টপ লেভেল ডোমেন। তো এই জিনিসগুলো একটু মনে রাখিয়েন। আর সাব ডোমেনের কথা কি বললাম, ধরুন আপনি এনটিআরসি নামে ওয়েবসাইটে খুলছেন, ডোমেন কিনছেন, কেনার পর এর আন্ডারে যদি আরেকটা ডোমেন খোলেন, কি বললাম, এইটা একটা আমি কিনছি, এর আন্ডারে যদি আমি আরেকটা ডোমেন খুলতে চাই তখন সেটা হবে হচ্ছে আপনার সাব ডোমেন। একটাই ডোমেনের আন্ডারে যদি আমি আরেকটা ডোমেন খুলি, এই হচ্ছে সাব ডোমেন। তারপরে এই হচ্ছে ডোমেন গেল, আরেকটা হচ্ছে আমাদের ইউআরএল মনে রাখতে হবে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম বা ইউনিভার্সাল যে কোনো একটা বলবেন, সমস্যা নেই। ইউনিভার্সাল বা ইউনিফর্ম এক একটা দেওয়া রয়েছে, ইউনিভার্সালটা পারফেক্ট। ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, তো এটা কি ইন্টারনেটের পূর্ণাঙ্গ ঠিকানা। একটা ইন্টারনেট যখন সার্চ দেবেন এর যে ঠিকানা এটাকে বলা হয়েছে আপনার URL। যেমন আমরা যদি এখন সার্চ দিই NTRCA, ধরেন NTRCA দিলাম ওয়েবসাইট,
এবার খেয়াল করেন এখানে আপনারা জাস্ট আমাকে একটু বলেন যে গত ক্লাসে কি আমি এগুলো বলছিলাম কি না, এইচটিটিপিএস যারা গত ক্লাস করছে, আমার মনে নাই সঠিক, নাহলে রিপিট হয়ে যাবে। একটু বললেন গত ক্লাসে এগুলো বলছিলাম এইচটিটিপিএস। না ভাই এগুলো তো বলেছিলেন না, মানে না স্যার, আমি যতটুকু টাইম ছিলাম তখন বলেছিলেন না। আচ্ছা তাহলে বলিনি, স্যার এগুলো করা হয় নাই। ওকে ঠিক আছে আমি বলতেছি। আচ্ছা দেখেন আমি এনটিআরসির ওয়েবসাইটে চলে এসেছি, আমি একটু জুম করে দিই আপনাদেরকে। এইখানে দেখেন এইচটিটিপিএস আছে, এটার কাহিনীতে আমি পরে যাচ্ছি। দেন হচ্ছে এই যে এনটিআরসিএ, এইটা মানে হচ্ছে কি ডোমেন নেম। দেন হচ্ছে এই যে .gov.bd। ওকে, তো আমি এখানে প্রবেশ করলাম ওয়েবসাইটের মধ্যে। এই কি অবস্থা, ওয়েবসাইট কি ডাউন হয়ে গেছে নাকি এদের? দেখছেন এগুলো সরকারি ওয়েবসাইটের অবস্থা। ওয়েবসাইটে প্রবেশ করলাম আর ওয়েবসাইট, আবার এইখানে খেয়াল করেন এই যে ভালো একটা জিনিস পেয়েছি, এইটা দেখেন তো কী দেওয়া আছে, NTRC.gov.bd দেখা যায়। আবার এইখানে দেখেন তো কী দেওয়া আছে, mail.ntrc.gov.bd। এই যে সামনে দেখেন মেইল লেখাটা আসছে না, এই মেইলটা হচ্ছে সাবডোমেন। এই যে এটা সাবডোমেন, এই এনটিআরসি হচ্ছে আমার মূল ডোমেন। এই মূল ডোমেনের আগে এর আন্ডারে আমি আর একটা ডোমেন খুলছি, এটাকে বলা হচ্ছে সাবডোমেন। আর এই পরেরটা হচ্ছে টপ লেভেল ডোমেন। ওকে, তো এই হচ্ছে আপনার সাবডোমেন। তো এইখানে আসলে আমরা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারতেছি না, সাইট ডাউন হয়ে আছে সম্ভবত কোনো কারণে। তো যাই হোক সমস্যা নেই, এখন আমরা এর সঙ্গে আরেকটা জিনিস দেখব যে এইচটিটিপিএস এই জিনিসটা কি। দেখেন এইচটিটিপিএস এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। হাইপার টেক্সট, আবার মাউসের পয়েন্ট বার খেয়াল করেন, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এর কাজ কি, সার্ভারকে কল দেয়া, যে আমার কোনো কিছু যদি প্রয়োজন হয় সার্ভারের কাছে সেটা পাঠায় দাও। আমি জিনিসটা আট করে আপনাদেরকে বুঝাই যে সেটা এইচটিটিপিএস এর কাজ কি। জায়গায় শেষ হয়ে গেছে দেখি, ধরেন এখানেই অ্যাড করি যে এইচটিটিপিএস কীভাবে কাজ করে। ধরেন এটা হচ্ছে আমার পিসি, এটা আমি এখানে এটা হচ্ছে সার্ভার। এই সার্ভার এখন এখানে আমার দেওয়া রয়েছে এইচটিটিপি, দুইটার পার্থক্য আমি বুঝাই দিছি। এইচটিটিপি, ওকে, এখানে এইচটিটিপি দেওয়া আছে, এস কিন্তু দেওয়া নেই। তো এখান থেকে আমি সার্চ দিলাম হচ্ছে এনটিআরসি, এনটিআরসি এখানে সার্চ দিছি মনে আমার পিসির মধ্যে NTRCA। ওকে, এটা হচ্ছে আমার সার্ভার, কী বললাম, এটা হচ্ছে আমার সার্ভার। তো আমি যখন আমার পিসি থেকে এই সার্চ দেবো NTRCA, এইচটিটিপি কী করবে, তাৎক্ষণিকভাবে আমার রিকোয়েস্টটা, যে আমার ব্রাউজারের মধ্যে তো আমি দেবো, ব্রাউজার তো চেনেন, ব্রাউজারের নামও মনে রাখেন, যেমন ক্রোম, অপেরা মিনি, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলো হচ্ছে ব্রাউজার। ব্রাউজারের মাধ্যমে যখন আমি সার্চ দেবো এইচটিটিপি, তখন কী করবে, তাৎক্ষণিকভাবে আমার এই যে রিকোয়েস্টটা ব্রাউজারের মধ্যে দিয়ে সার্ভারের কাছে বলবে যে আমার ক্লায়েন্ট NTRCA ওয়েব খুঁজতেছে। এই সার্ভারের মধ্যে দুনিয়ার যত ওয়েবসাইট আছে সব সংরক্ষণ থাকে, যেটা হচ্ছে WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যত ওয়েবসাইট আছে সব এর মাঝে আছে। তখন কী করবে, এই WWW খোঁজা শুরু করবে যে কোথায় NTRCA ওয়েবসাইট আছে, খুঁজে এই এইচটিটিপি কি দিবে, এইচটিটিপি এনে আমাকে দিবে। তার মানে এইচটিটিপির মূল কাজ কি, ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে সংযোগ স্থাপন করা ব্রাউজারের মাধ্যমে। আমি আবারও বলতেছি, এইচটিটিপির কাজ হচ্ছে ব্রাউজারের সাহায্যে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে যোগাযোগ স্থাপন করা। ক্লায়েন্টের রিকোয়েস্ট ব্রাউজারের মাধ্যমে সার্ভারের কাছে পৌঁছায়, আবার সেইখান থেকে তথ্য এনে ক্লায়েন্টকে দেয়, ক্লায়েন্ট সেটা দেখতে পারে। ওকে, এখন এই এইচটিটিপি থাকলে কী হবে, এইচটিটিপিএস থাকলে কী হবে সেটা একটু বুঝাই। তো আমি কী বললাম, WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, দুনিয়ার সকল ওয়েবসাইট আমরা এখানে সংরক্ষিত থাকে। দেখবেন কোনো একটা ওয়েবসাইটের শুরুতে দেওয়া থাকে WWW, তারপর কিন্তু অন্য কিছু আসে। তো এবার খেয়াল করেন যে এই WWWর কাহিনীটা কি, এটা আমরা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। তার আগে এইচটিটিপি আর এইচটিটিপিএসটা দেখি। যখন আমার এখানে এইচটিটিপি দেওয়া আছে, তখন আপনি লিখলেন আপনার নাম, আমি নাম লিখলাম আমার মনে করেন তন্ময়, এই হলো তন্ময়। তারপর আমি পাসওয়ার্ড দিলাম 1234, এটা আমার পাসওয়ার্ড 1234। যদি এইচটিটিপি দেওয়া থাকে, বুঝলেন, এইচটিটিপি যদি দেওয়া থাকে, তখন আপনি যে ডেটাটা দিয়ে দিচ্ছেন সার্ভারে, সেম টু সেম ওই ডেটাটাই যা শো করবে। এখানে যা ডেটা দিচ্ছেন তাই শো করতেছে। তন্ময় লিখছেন তন্ময় দেখাবে, 1234 দেখছেন 1234 দেখাবে। এই ডেটাটাকে আর মনে করেন চেঞ্জ করা বা এটাকে আপনার এনকোড করা এরকম কোনো ওয়ে থাকবে না। যদি এখানে কোনো হ্যাকার থাকে, সেই হ্যাকার সেই ডেটা দেখে ফেলতে পারবে। এটা হচ্ছে ফ্রি। আর এর পাশে যদি একটা এস থাকে, এই যে এস, তখন এই ডেটাটা হয়ে যাবে সিকিউর। সিকিউর বলতে কী বোঝায়, তখন এই 1234 আপনি পাসওয়ার্ডটা লিখছেন না, পাসওয়ার্ড আর পাসওয়ার্ড এইভাবে যাবে না, তখন পাসওয়ার্ডটা যাবে এরকম হয়ে যাবে, এনকোডিং যেটাকে বলা হয়, ডেটাটাকে এনকোডিং হয়ে যাবে। এই যে তখন আপনি ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার সময় দেখবেন ডেটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে। তো এসটা কি বললাম, সিকিউর, যাকে বলা হয় SSL সার্টিফিকেট, SSL সার্টিফিকেট, সিকিউর সকেট লেয়ার।
সিকিউর সকেট লেয়ার এসএসএল সার্টিফিকেট, এটা মনে রাখেন। এসটা হচ্ছে এসএসএল সার্টিফিকেট যেটা আমাদেরকে কিনতে হয়, ওকে। আর এই এস যদি না থাকে ওটা হচ্ছে ফ্রি। তো এখন আমি যদি দেখাই আপনাদের এস আর এসের মধ্যে পার্থক্য, এখানে দেখেন কিন্তু এস আছে, এই যে HTTPS। এখন আমি যদি এটাতে প্রবেশ করতে যাই, এবার এখানে এইখানে একটু খেয়াল করেন, এখানে কী লেখা দেখেন তো, কানেকশন ইজ সিকিউর। কানেকশন সিকিউর দেখাচ্ছে না, দেখাচ্ছি সিকিউর। এবার দেখেন আমি যদি আরেকটা দেখাই যে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এইবার এই ভদ্রলোকদের ওয়েবসাইটটা দেখেন, এইখানে দেখেন যে এসটা নাই, দেখা যায় এস কিন্তু নাই। আমি দেখেন এদের ওয়েবসাইটে ঢুকলাম, এখানে এই ভদ্রলোক আমাকে কী দেখাচ্ছে দেখেন, রংপুর ক্যান্টনমেন্টের ওয়েবসাইট আসছে, এটা কিন্তু হিউজ পরিমাণ টাকা স্টুডেন্টদের কাছে নেয়, কিন্তু এই ওয়েবসাইটটাকে এই অবস্থায় রাখছে। এইবার খেয়াল করেন এই এসটা না থাকার কারণে এখানে আমার কী লেখা দেখাচ্ছে, ইউর কানেকশন বা ইউর সাইট ইজ নট সিকিউর, অর্থাৎ এই ডেটা এখান থেকে হ্যাক হওয়ার চান্স আছে, সার্ভারও হ্যাক হইতে পারে এদের, বুঝতে পারছেন? এই হচ্ছে ঘটনা। আর এখানে আমি দেখেন এই সার্ভারে যখন আসলাম তখন আমার কি ওয়েবসাইট আসতেছে না, ঠিক আছে, কিন্তু আমার ওটা দেখে যে ইজ সেভ, এটা সেভ না। এই HTTP আর HTTPS এর মধ্যে পার্থক্য। এটা যে আরও একটা সহজ দিয়ে মনে রাখেন, একটা গল্প আপনাদেরকে বলি। ধরেন আপনি মনে করেন একটা রেস্টুরেন্টে গেলেন, গল্পটা যদি মনে রাখেন আর জীবনে ভুল হবে না। একটা রেস্টুরেন্টে আপনি গেছেন, তো রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করবেন, কাকে ডাকবেন প্রথমে? ওয়েটারকে ডাকবেন। ওয়েটারকে ডাকলেন, ডাকে বললেন আমাকে একটা পিৎজা দেন। ওয়েটার কী করবে, আপনার পিৎজা অর্ডারটা নিয়ে কই চলে যাবে, কিচেনে চলে যাবে। কিচেনে যে কাকে বলবে, কুককে বলবে। কুক তখন কি করবে, তাৎক্ষণিক আপনার পিৎজা রেডি করে ওয়েটারকে দিবে, ওয়েটার এনে আপনাকে দিবে। এইখানে আপনি হচ্ছেন ক্লায়েন্ট, আর যে ওয়েটারটা দেখলেন না, এই ওয়েটারটা হচ্ছে HTTP বা HTTPS, ওকে। এ হচ্ছে কি আপনার এবং কুকের মধ্যে সংযোগ স্থাপন করতেছে। আর যখন যে কুক বসিয়েছে না, এই হচ্ছে সার্ভার, এর মধ্যে সকল ধরনের খাবার আছে, সেখান থেকে এই আমার ওয়েটার নিয়ে এসে আমাকে দিয়ে দিছে। এই গল্প মনে রাখবেন যদি HTTP www ভুলে যান, ওকে। তারপরে মনে রাখেন যে আপনার www কে তৈরি করছে, www তৈরি করছে হচ্ছে আপনার, ওনার নামটা তো ভুলে গেলাম, টিম বার্নার্স-লি, সরি, টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি হচ্ছে আপনার www তৈরি করছে, ওকে। একই ব্যক্তি আবার কি বলে আপনার HTML তৈরি করছে। তো আপনাদের এখন এই হচ্ছে ওয়েব ডিজাইন থেকে একটু জানলে হবে। এর সঙ্গে আপনার একটা জিনিস জানিয়ে, হোস্টিং। হোস্টিং কি, ডোমেইন নেম ক্রয় করার পর আমরা যেখানে আমাদের ওয়েবসাইটটা রাখি, অর্থাৎ একটা জায়গা। সহজ কথা হচ্ছে আপনার যে বাড়ির নাম, এই বাড়ির নামটা হচ্ছে আপনার ডোমেইন, আর বাসাটা আপনার যার উপরে রয়েছে, যে জায়গাটার উপরে, সেটা হচ্ছে হোস্টিং। একইভাবে আমার ওয়েবসাইটে যে ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড স্কুল, যে SPSCR, এটা হচ্ছে আমার কি ডোমেইন নেম। এডু মানে কি, এডুকেশন ওয়েবসাইট। আর BD মানে কি, বাংলাদেশের, শুধু বাংলাদেশের জন্য তৈরি। এটা হচ্ছে আমার পুরোটা ডোমেইন নেম। আর এটা যে কোনো না কোনো একটা জায়গায় তো রাখা আছে, তাই না? এই জায়গাটা যে জায়গার উপরে রাখা আছে সেটা হচ্ছে আপনার হোস্টিং। তো হোস্টিংয়ের প্রকার অত দরকার নাই। তারপর আপনার কি বললাম যে HTML সম্পর্কে একটু আইডিয়া রাখেন যে HTML কি। HTML হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। কোথায় গেল আমাদের পিডিএফটা? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTML পুনরূপ। এবং HTML এর কে তৈরি করছে, টিম বার্নার্স-লি তৈরি করছে। পিডিএফ হারিয়ে গেছে ভাই, পিডিএফ খুঁজে বের করি। পিডিএফ কি ক্লোজ করে দিলাম নাকি? হ্যাঁ, পেয়েছি। আচ্ছা, যাই হোক, কী বললাম, HTML হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। দেখি এখানে HTML আছে কিনা। আছে। HTML ট্যাগটুকগুলো একটু ধারণা রাখেন। ওই যে HTML ট্যাগ কি, HTML ট্যাগ হচ্ছে কোনো একটা কিওয়ার্ড নির্দিষ্টকে সুনির্দিষ্ট করার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ যে কাজটা করবো সেই কাজটা আমাদের ট্যাগের মধ্যে লেখা হয়। ট্যাগ দুই প্রকার বললে অনেকে আবেগের বশত বলে দেন ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। এটা কিন্তু দুই প্রকার, ভেজের মধ্যে পড়ে না। ট্যাগ দুই প্রকার হচ্ছে কন্টেইনার ট্যাগ আর এমপি ট্যাগ। কন্টেইনার ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং উভয় রয়েছে, আর এমপি ট্যাগের মধ্যে শুধুমাত্র ওপেনিং রয়েছে। যেমন এটা হচ্ছে, এটাকে বলা হয় ওপেনিং। এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে থাকে। এখানে আমি যা লিখবো তাই কাজ হবে। পি মানে প্যারাগ্রাফ বোঝায়, জাস্ট খালি ওপেনিংটা বোঝেন তাই হবে। আর এটা মানে ক্লোজিং। এই যে ব্যাক স্ল্যাশ দিল, দেখেন এই ব্যাক স্ল্যাশ দিয়ে বোঝাইলে হচ্ছে ক্লোজিং, ওকে। ওপেনিং, ক্লোজিং, এটা হচ্ছে সিনটেক্স ট্যাগের। আর এর ভিতরে আমি যেটা লেখা লিখতেছি এটা হচ্ছে কন্টেন্ট, HTML কন্টেন্ট বলা হয়। দেন এমপি ট্যাগ কী হবে, যেগুলো ক্লোজিং ট্যাগ থাকবে না। যেমন একটা যদি আপনাকে বলে ক্লোজিং ট্যাগের উদাহরণ কি, আপনি একটা মুখস্থ রাখে যান। ক্লোজিং ট্যাগ হচ্ছে ইমেজ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তারপর হচ্ছে বিয়ার, ব্রেকিং, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এটার অংশ আজকে আপনাদেরকে দেবো আমি, সমস্যা নাই। হচ্ছে ব্রেকিং, ইমেজ, তারপর এইচআর, এগুলো হচ্ছে ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ নেই, এদেরকে বলা হয় এমটি ট্যাগ। আর কন্টেইনার ট্যাগে দেখেন ওপেনিং, ক্লোজিং দুটাই রয়েছে। তো দুনিয়ার প্রায় 99% ট্যাগ রয়েছে কন্টেইনার ট্যাগ। খুব কম সংখ্যক ট্যাগ যেগুলোর মধ্যে
ক্লোজিং ট্যাগ নেই, সেগুলোকে এমটি ট্যাগ বলা হয়। তো এমটি ট্যাগের এই ইমেজটা ভালো করে একটু মাথায় রাখিয়ে দেন, তাই হবে। এরপর আপনাদের সিলেবাসে এইচটিএমএল নাই, এটা মনে রাখারও দরকার নাই, এইটুকু জানলেই হবে। শুধু এইচটিএমএল 15 হাইপারটেক্সট আপনার কি বলে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপরে হচ্ছে এইচটিএমএল তৈরি করেছে টিম বার্নার্স-লি। এইচটিএমএল ট্যাগের সংজ্ঞাটা পড়বেন। ট্যাগ দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। এই হচ্ছে আপনার এইচটিএমএল অংশ, এই পর্যন্তই এনাফ। এরপর আমরা শুরু করবো আমাদের পাইথন অংশ। তার আগে আপনাদের প্রশ্ন থাকলে নিয়ে নিই, দাঁড়া প্রশ্ন থেকে বলতে পারেন, কারণ 7 মিনিট আছে তো, তার মানে আবার শুরু করবো ক্লাস। ওই বাকি অংশে শুরু করবো পাইথন। কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। বলেন, আপনাদের প্রশ্ন শোনার জন্য আমি ওয়েট করতেছি, বলেন, না হলে শুরু করে দিই। ভাইয়া ওই যে ওএসআই মডেলটা একটু আবার বলতেন। ওএসআই মডেলে আপনি পূর্ণরূপটা মনে রাখবেন, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। আর এটা একটা ফ্রেমওয়ার্ক যা বিভিন্ন নেটওয়ার্ক প্রোটোকলের কার্যাবলীকে আর কি আমরা ভাগ করে থাকে, কে কী কাজ করবে। এই কাজগুলোকে বিভিন্ন ভাগ করে 7টা স্তর রয়েছে। আপনি যদি ডিটেল জানতে চান, এটা একটু সার্চ দেবেন শুধু ওএসআই মডেল দিয়ে, একবারে দেখবেন সব চলে এসছে। ভাইয়া এনআইডির প্রাইমারি কি কোনটা? এনআইডির প্রাইমারি কি হচ্ছে আপনার এনআইডির নাম্বারটা। কারণ আপনার নামে তো অনেক মানুষ থাকতে পারে, আপনার জন্মসালের সাথে মিলতে পারে, কিন্তু নাম্বার কারো মিলবে না। নাম্বার হচ্ছে ইউনিক আইডেন্টিটি। এটা তো মনে হয় আপনাদের শিটে দিয়ে থাকার কথা, মানে বইয়ের মধ্যে দেওয়া আছে। সিডের লাস্ট অংশে আসে। আর কোনো প্রশ্ন আছে? নাহলে আমরা নেক্সট টপিক শুরু করব। শিফট স্টেটমেন্টটা কোনটা, কি হবে ভাইয়া? বুঝিনি আপনার কথা। শিফট স্টেটমেন্ট আপনি কি শিখাতে বলতে, ডিবিএমএস এর? প্রশ্নটা ক্লিয়ার করে বুঝেন। স্যার ভাইবা অভিজ্ঞতা তো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, শিফট স্টেটমেন্টের কাজ কি? আচ্ছা আচ্ছা, প্রোগ্রামিং এর ক্ষেত্রে বলে দিচ্ছি, ওটা যেটা ভাইবা দেখছেন। আচ্ছা, ওটা বলে দেবো, সমস্যা নেই। ওয়েট করুন, এই অংশের মধ্যে আমরা পাবো। আরেকটা কোশ্চেন হচ্ছে, আইডি কার্ড স্মার্ট না কেন? এটা তো স্যার শীটে দেওয়া নাই। আরে এটা কি শিটে দেওয়া থাকবে আইডি কার্ড স্মার্ট নয় কেন? স্মার্ট নয় মানে আপনি স্মার্ট করেন নাই কেন? ওটা আপনাকে প্রশ্ন করছে, আপনার আইডিটা ইয়া নিয়ে গেছেন, মানে অ্যানালগ, মানে আগের যে আইডি কার্ডটা থাকে ওটা নিয়ে গেছেন। এই জন্য স্যার বুঝতে পারতেছি না, তো আমার আইডি কার্ড তো স্মার্ট না। ওইটা তো আপনার কোনো প্রশ্ন না, ওটা তো আপনার এনআইডি কার্ড স্মার্ট না, এই জন্য আপনাকে বসে। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আবার নতুন লিঙ্ক দিয়ে দিয়েছি, আমরা নেক্সট টপিকে পাইথন দেখবো, শুধু বেসিক জিনিসপাতিগুলো। আমি ক্লাসটা ক্লোজ করতেছি। ওকে, তাহলে আমরা আমাদের দ্বিতীয় অংশ শুরু করি। যেটা বলতেছিলাম, আপনাদের শিফট স্টেটমেন্ট হচ্ছে আপনার সুইচ স্টেটমেন্টের কথা বলবেন। তো আমি আমার ইয়ারফোনটা খুললাম, আপনাদের কথা শুনতে পারবো না, আমি আগে শেষ করে নিই, কারণ পাইথনের আমি জাস্ট বেসিক কিছু জিনিস দেখাবো। তার আগে আপনাদের একটু দেখে আইসিটি নতুন বই কিছু চেঞ্জ এসেছে, এটা একটু জানিয়ে দেখেন। যে আইসিটি নতুন বই ইন্টারমিডিয়েটের, কারণ পরবর্তীতে কলেজের স্টুডেন্টরাও তো দেখবেন। প্রথমত হচ্ছে ইন্টারনেট অফ থিংস, এটা একটা নতুন অ্যাড হয়েছে। এই বইটা আমি আপনাদের ক্লাসে এসে দিয়ে দেবো। এখন শুধু প্রথম অধ্যায়ের মধ্যে পরিবর্তন আসছে। আর 3-এর বি যে অধ্যায়টা আছে ডিজিটাল ডিভাইস, এখানে এনকোডার ডিকোডার যে অংশটা ছিল ওটা বাদ দেওয়া হয়েছে, এটা মনে রাখেন। এনকোডার ডিকোডার বাদ দেওয়া হয়েছে। আর হচ্ছে নতুন অ্যাড হচ্ছে ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস কি, যেটাকে বলা হয় সংক্ষেপে আইওটি, অর্থাৎ সহজ ডিভাইস, আপনি যে প্রতিদিন যে জিনিসগুলো ব্যবহার করেন, যেমন ফ্রিজ হতে পারে, টিভি হতে পারে, বুঝতে পারছেন। তারপর আপনার মনে করেন স্মার্ট ডোর, স্মার্ট আপনার মনে করেন উইন্ডো, এই যে বিষয়গুলো রয়েছে, এগুলোর মধ্যে যদি আমরা ছোটো কম্পিউটার সিস্টেম যুক্ত করে ইন্টারনেট সংযোগ দিই, কী বললাম, যে আমার যে টিভি ফ্রিজ রয়েছে এগুলোর মধ্যে আমি ইন্টারনেট সংযোগ যদি দিই কম্পিউটারের মাধ্যমে, অর্থাৎ এদের মাঝে আমি একটা কম্পিউটার যুক্ত করে দিলাম, সেখানে ইন্টারনেট দেবো, তখন এই ইন্টারনেটের সাহায্যে আমি যে কোনো জায়গা থেকে ওটাকে কন্ট্রোল করতে পারতেছি, তখন এই ডিভাইসটাকে বলবো আইওটি। সহজ বাংলা কথা, আমাদের নিত্য প্রয়োজনীয় ডিভাইসগুলো যদি ইন্টারনেট সংযোগ দেই, তখন তাদেরকে বলা হচ্ছে আইওটি। অ্যান্ড বইয়ের ভাষায় যদি আসেন, বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্র বা ডিভাইসকে অটোমেটিক করার জন্য এসবের ছোটো ছোটো কম্পিউটার সিস্টেম যুক্ত করে থাকে, ইন্টারনেট সংযোগ দিলে তাকে ইন্টারনেট সংযোজিত জিনিসপত্র বা আইওটি বলা হয়ে থাকে। এই যে একটি বিষয়, যেমন আপনি অ্যান্ড্রয়েড টিভির কথা বলতে পারেন। অ্যান্ড্রয়েড টিভি কি এখন আমরা
আইওটি বলতে পারি। তারপরে কিছু ফ্রিজ রয়েছে, যেমন অল্টারনেটিভ ফ্রিজ বের করছে, ওখানে টিভিও দেখা যায়, আপনি আপনার মোবাইল ফোন থেকেও কন্ট্রোল করতে পারবেন। মোবাইল ফোনের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে ফ্রিজের মধ্যে কী কী খাবার রয়েছে, কী কী খাবারের মেয়াদ শেষ হয়ে গেছে, ফ্রিজের খাবারের কন্ডিশন কী, সব নিয়ন্ত্রণ করা যায়। তো এই জিনিসগুলোকে বলা যাচ্ছে আইওটি। তো আইওটি হচ্ছে 2030 সালের মধ্যে ধারণা করা যাচ্ছে 32.1 বিলিয়ন ডিভাইসে চলে আসবে, আর 2023 সালে ছিল 15.9 বিলিয়ন। এরপর আরেকটা অংশ যুক্ত হয়েছে এখানে নতুন বইয়ে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। ওয়েট, এই যে প্লেজিয়ারিজম, এটা একটু সংজ্ঞাটা জানিয়ে দিন। প্লেজিয়ারিজম কি? মনে করেন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেখা সাহিত্য গবেষণা হুবহুব কপি করে আপনি নিজের নামে চালাই দিলেন। ধরেন এই বইটা ধরেন লিখছে যে লেখক, তা আমি ফুল কপি করলাম, করে নিজের নামে চালাই দিলাম, আমি আমার নাম বসিয়ে দিলাম, তখন এটাকে বলা হবে প্লেজিয়ারিজম। ওকে। আর বইয়ের ভাষায় আসছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে কোনো লেখা সাহিত্য গবেষণা সম্পাদন কর্ম হুবহুব নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করা, এটা হচ্ছে প্লেজিয়ারিজম। বিভিন্ন প্রকার ভেতরে রয়েছে, যদি পড়তে পারেন পড়বেন, না পড়লে বাদ। কোলন, রিমিক্স, হাইব্রিড, রিসাইকেল, 404 ইরোর, তারপর হচ্ছে আপনার এগ্রিগেটর, রিটুইট। এরপর এখান থেকে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, প্লেজিয়ারিজমের কিছু সফটওয়্যারের নাম। এই সফটওয়্যারগুলোর সাহায্যে আমরা প্লেজিয়ারিজম চেক করতে পারি। গ্রামেরলি, তার প্লাগিজাম, তার প্লাগিজামা, তারপর প্লাগিজাম চেকার, জিরো জিপিটি, কুইলবোর্ড, কিউইটি টেক্স ইত্যাদি। ওকে। দেন আরেকটা সাইবার। এই সাইবারটা কেন জানবেন জানেন? কারণ আপনাদের কিন্তু ওই যে 9-10 বই, 8 বই কিন্তু সাইবার নিয়ে কথা আছে, সাইবার অপরাধ নিয়ে। সাইবার কথার অর্থ কি আপনি যদি বলে, অনেকে এটা পারে না। সাইবার অর্থ হচ্ছে অনলাইন, ঠিক আছে। আর সাইবার ক্রাইম মানে হচ্ছে অনলাইনের মাধ্যমে যদি কোনো ক্রাইম আমরা করি সেটাকে বলা হচ্ছে সাইবার ক্রাইম। কী বললাম? সাইবার মানে হচ্ছে অনলাইন, আর অনলাইনের মাধ্যমে যদি কোনো একটা ক্রাইম করা হয় তখন সেটাকে বলছে সাইবার ক্রাইম। আর সাইবার ক্রাইমের জন্য বাংলাদেশে বিতর্কিত একটা ইয়া রয়েছে, মামলা রয়েছে, মানে কী বলা, মামলা তো না, এটা আইন বলা হয়, আইন রয়েছে। সেটা হচ্ছে 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উল্লেখ করা। ডিজিটাল নিরাপত্তা কী কী, কখন কী হইতে পারে আমি সংক্ষেপে বলি। যেমন দেশের বিরুদ্ধে, জাতির পিতা, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, ধর্মীয় অনুভূতি, এই বিষয়গুলো নিয়ে যদি কেউ কোনো কটূক্তি করে তখন তার বিরুদ্ধে আমরা ডিজিটাল আইনে মামলা করতে পারবো। এ বাইরেও কারো আইডি হ্যাকিং করা, এই টাইপের বিষয়গুলো ডিজিটাল আইনের নিরাপত্তায় পড়ে। ওকে। এইটা এই আইন কয়টা পড়বেন, কয়টা পয়েন্ট দেওয়া আছে এখানে। দেন এই যে একটা বিষয়, আপনাকে যদি বলে এন্টি ট্রাস্ট কী, আমার বিশ্বাস যে যারা এটা পড়ে যাবে না ম্যাক্সিমামই জানবে যে এন্টি ট্রাস্ট কী। এটাও নতুন অ্যাড। এন্টি ট্রাস্ট হচ্ছে কি জানেন? মোরলদের বিরুদ্ধে শুনানি। এখন সহজ কথা হচ্ছে, যেন আপনি আমি যদি কোনো ক্রাইম করি, এটা কিন্তু এন্টি ট্রাস্ট হবে না, এটা সাইবার আইন দিতে পারি। কিন্তু ফেসবুকের মতো বড় প্রতিষ্ঠান, টুইটারের মতো বড় প্রতিষ্ঠান, গুগলের মতো প্রতিষ্ঠান, এরাও ক্রাইম করছে, এদেরকে তখন বলা হয়েছে এন্টি ট্রাস্ট, এরাও শাস্তির আওতায় পাইছে। যেমন এখানে কিছু শাস্তির কথা বলা রয়েছে, যেমন এই ফেসবুকের একটা দেয়া আছে কি, এরা তথ্য বিক্রি করে দিছে, ব্যবহারকারী তথ্য বিক্রি করে দিছে, ক্যামব্রিজ অ্যানালিটিকাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেয়। তারপরে যে হোয়াটসঅ্যাপ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে ফেসবুককে প্রায় 110 মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল। এছাড়াও অ্যাপেলকে কর ফাঁকি দেওয়ার জন্য জরিমানা করা হয়, তারপর গুগলকেও জরিমানা করা হয়। অর্থাৎ যদি বড় বড় প্রতিষ্ঠানগুলো সাইবার ক্রাইম করে থাকে বা এরকম নীতি নৈতিকতা বিরোধী কাজ করে থাকে অনলাইনের মাধ্যমে, তখন সেটাকে বলা হবে এন্টি ট্রাস্ট। এই দেন এই নৈতিক অবক্ষয় আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটাতে চলে যাই। এই ইগুলো আমাদেরকে একটু জানতে হবে। ই ব্যাংকিং তো বোঝেন, ই কমার্সও বোঝেন, ই কৃষিও বোঝেন, ই গভর্নেন্সও বোঝেন, ই পর্চা সেবা, এইটা আমার বিশ্বাস ম্যাক্সিমামে আটকে যাবে। ই পর্চা সেবা আবার কি? ই পর্চা সেবা হচ্ছে যদি আপনার জমি সংক্রান্ত কাজ, জমির তথ্য, জমির রেকর্ড, জমির অনুলিপি ইত্যাদি সংরক্ষণ করেন অনলাইনের মাধ্যমে আপনার এই জমির যত কাজ রয়েছে এগুলো যদি আপনি করতে যান তখন হবে ই পর্চা সেবা। আর গভর্নেন্স কি? গভর্নেন্স হচ্ছে সরকারি কার্যক্রম ডিজিটাল করার প্রক্রিয়া। আর ই কৃষি কি? আপনি কৃষি রিলেটেড যেগুলো কাজ। কমার্স তো আমরা বুঝি ব্যবসা বাণিজ্য, ইন্টারনেট, তার ব্যাংকিং মানে ব্যাংকিং লেনদেন। তো এই পর্চা সেবাটা মনে রাখেন। আমার মনে হয়েছিল যেটা অনেকে আটকে যেতে পারে, পর্চা সেবা আবার কই থেকে আসলো। অর্থাৎ ভূমি রিলেটেড কাজ যদি আমি অনলাইনের মাধ্যমে করে থাকি, এই ভূমি দলিল তৈরি করা বা যা যাবতীয় এই কাজগুলোকে বলা হবে ই পর্চা সেবা। এইটা হচ্ছে আপনার ইন্টারমিডিয়েটের আইসিডি বইয়ের মধ্যে চেঞ্জ। আর এখানে কিছু দেওয়া রয়েছে যে বাংলাদেশের কিছু তোমার আইসিডি কী কী, ডিজিটাল বাংলাদেশে কী কী করছে বর্তমান, মানে এর আগে যে সরকার ছিল, মেড ইন বাংলাদেশ, জাতীয় ডেটা সেন্টার, আইটি পার্ক, স্টার্ট আপ কালচার, তারপর ক্যাশলেস বাংলাদেশ, এই বিষয়গুলো একটু রিডিং করিয়েন। এখানে কিছু তথ্য দেওয়া আছে, এগুলো সব আপনার সাধারণ জ্ঞান টাইপ তথ্য, যে মেড ইন বাংলাদেশ আপনার কোথায়, তারপর হচ্ছে জাতীয় ডেটা সেন্টার কোথায় অবস্থিত, আইটি পার্ক এটা কোথায় অবস্থিত, স্টার্ট আপ কালচারটা কী, ক্যাশলেস বাংলাদেশের কনসেপ্টটা কী আসলে, ঠিক আছে, এটার উদ্দেশ্য কী। তো এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে, কারণ এগুলো সব আপডেট বিষয়, এটা এই জন্যই বইয়ে আপডেট করা হয়েছে। যে স্যার আসবে উনি কিন্তু এই ইন্টারমিডিয়েটের বইয়ে পড়ে আসবে, ওনার কিন্তু ওই আপনার এনটির সাথে সিলেবাস দেখার সময় নেই, জাস্ট বই দেখে আসবে, বই থেকে আপনাকে প্রশ্ন ধরবে যে আপনি এটার জন্য ক্যাপাবল কিনা।
এই আর কি ইন্টারমিডিয়েটের বই। এবার আমাদের সর্বশেষ পাইথন। পাইথন সম্পর্কে যাওয়ার আগে আমরা দেখি যে কেন আমরা পাইথন জানবো। কারণ এখন পর্যন্ত বিগত বছর আপনার মনে হতে পারে কখনোই তো পাইথন থেকে প্রশ্ন আসেনি, তাহলে কেন আমি পাইথনটা জেনে যাব। এটা আমরা ধারণা করতেছি ধরবে না, ধরে নিলাম যে 90% সম্ভাবনা আছে না ধরার। যদি 1% সম্ভাবনাও থাকে যে ধরতে পারে, সেই জন্য আমরা প্রিপারেশন নেব। এই আর কি বিষয়, যে আমরা ওই 1% পসিবিলিটিও রাখবো না যে আমাদের জন্য আটকায়। তো এইটা হচ্ছে আমাদের 9-10 বই সমস্যা সমাধানের প্রোগ্রামিং। এই অংশের মধ্যে মূলত পাইথনটা চলে এসছে। এই কারণে আমরা টুকটাক ধারণা লাভ করব। তো বেসিক যদি জিনিসগুলো দেখি কী কী এরা আসলে দিছে। প্রথমে এরা ধারণা করছে যে প্রোগ্রামিং ভাষাটা কীভাবে আসলো, কীভাবে সূচনা হয়। ওটা আমি প্রথম ক্লাস 2 নম্বর ক্লাসে বলেছিলাম যে মেশিন ল্যাঙ্গুয়েজ যা যাবতীয় ওই বিষয়গুলো নিয়ে এখানে বলা রয়েছে। তো এরপর এখানে দেওয়া রয়েছে কীভাবে প্রোগ্রাম লিখতে পারি, যেমন আই লাভ বাংলাদেশ, আমি নবম শ্রেণীতে পড়ি, এগুলোকে লিখতে বলছে। এগুলো আমরা দেখবো এখন। তারপর ভেরিয়েবল সম্পর্কে একটু ধারণা দিছে। দেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কোনটা ভেরিয়েবল নাম সঠিক কোনটা ভুল। এটা হচ্ছে আমি সি প্রোগ্রামিংয়ের যে কনসেপ্ট আপনাদেরকে পড়াইছি ওটা সেম কনসেপ্ট, যে ভেরিয়েবলের নাম প্রথমে লেটার দিয়ে শুরু হয়, তারপরে অঙ্ক দিতে পারি, তারপরে আপনার বিশেষ কিছু অক্ষর যেগুলোকে বলা হয় @ এগুলো ইউজ করা যায় না। ওকে, ওই সি প্রোগ্রামিং কনসেপ্ট এটা দিয়ে সেমভাবে আপনি বুঝতে পারেন। তো আপনাকে একটা ভেরিয়েবল খাতায় লিখে দিয়ে বলতে পারে এটা সঠিক না ভুল। ওকে, তো ওই ক্লাসটা করবেন, করলে এটাও পারবেন। এটা আলাদা করে ভেরিয়েবল লেখার কিছু নেই। তারপরে এই যে প্রিন্ট করা কীভাবে, প্রথমে আমরা দেখিনি যে কী কী আমাদের এই বইটার মধ্যে রয়েছে। দেন বিভিন্ন ডেটা টাইপ সম্পর্কে দেওয়া রয়েছে, কোনটা স্ট্রিং, কোনটা আপনার ইন্টিজার, কোনটা ফ্লোট, কোনটা হচ্ছে বুল। এরপর ইনপুট কীভাবে নিতে হয়। তারপরে হচ্ছে আপনার দুটি ইনপুট যোগ বিয়োগ গুণ ভাগ, এটা একটা দেওয়া রয়েছে। তারপরে শর্ত ব্যবহার হচ্ছে, কন্ডিশনগুলো একটু যেটা আমি কন্ডিশন দেখালাম যে সুইচ টুইচ, ওই কন্ডিশনগুলো, ইফ ইলস। এরপর আরেকটা দেওয়া আছে লুপ। এখন হচ্ছে যে লুপ। সো যারা শিক্ষক হয়ে যাবেন আর যদি এই বইটা এমন থাকে আপনার কিন্তু পাইথন শেখাই লাগবে, কোনো ওয়ে নাই। এখন ভাইবে আপনি 12,000 দিয়েছেন, কারণ আপনাকে তো 9-10 ক্লাস দেবেই, আপনি কীভাবে পড়াবেন। তো এটা আসলে আপনাদের সিলেবাসটা ওই জন্য চেঞ্জ করা উচিত, প্রোগ্রামিং অংশটা দেওয়া উচিত, বুঝতে পারছেন। নাহলে তো সমস্যা। এখন একটা স্টুডেন্ট যদি এটা না বোঝে যে কী হয়েছে সেই জায়গায়, ও কী পড়াবে ইয়েকে, মানে টিচার যদি এখন না বোঝে তাহলে এখন স্টুডেন্টকে কী বোঝাবে। তো এই কারণে যদি হয়ে যায় জব তখন এটা শিখবেন। তো এখন আমি যাই বেসিক যে জিনিসগুলো জানতে হবে। তো প্রথমে আমি আপনাদেরকে বলি, এইটা আসার আগে আরেকটা বেসিক কথা বলি, এইটা পাইথনের ডেটা টাইপ, এটা দিয়ে শুরু করি। তো ডেটা টাইপের মধ্যে আমরা সি প্রোগ্রামিংয়ে যে ডেটা টাইপগুলো রয়েছে এগুলো রয়েছে এখানে। যেমন হচ্ছে কি আপনার ইন্টিজার মানে তো আমরা জানি, কোথায় গেল আমার ডেটা টাইপ। ইন্টিজার তো আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আরও একটা ডেটা টাইপ আছে ফ্লোট মানে কি জানি পূর্ণ সংখ্যা ভগ্নাংশ থাকে। তারপর হচ্ছে স্ট্রিং মানে কি বোঝায় অ্যালফাবেট, যেমন আমি তন্ময় লিখলাম, এটা হচ্ছে স্ট্রিং। এরপর আরেকটা এখানে দরকার বুলটা কি, বুল হচ্ছে সত্য মিথ্যা, ট্রু ফলস বোঝাবে, হয় হয়েছে নয় হয় নাই, এই বিষয়টা বোঝাবে হচ্ছে বুল। কি বললাম, এই যে বুল হচ্ছে সত্য মিথ্যা, এই জিনিসটা বোঝাবে। ওকে, তো ডেটা টাইপ মনে রাখেন ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুল। আর বুলদের কাজ কি ট্রু ফলস এইভাবে বোঝাবে, আসলে লজিক গেটের মতন একটা, হয় হয়েছে নাই হয় নাই এমন জিনিস বোঝাবে। এটা হচ্ছে পাইথনের ডেটা টাইপ। ওকে, এইবার এই ডেটা টাইপের সঙ্গে আমাদের আরও কিছু জানতে হবে। ডেটা স্ট্রাকচার মানে ডেটার গঠনটা কীভাবে হবে, এই স্ট্রাকচার অনুযায়ী একে আবার 4 ভাগে ভাগ করা যায়। ওকে, যে পাইথনের ডেটা স্ট্রাকচার, এই ডেটা স্ট্রাকচার কিন্তু বইয়ে আছে। প্রথমে লিস্ট, এটা কি পরিবর্তনযোগ্য, যে কোনো ডেটা রাখতে পারি। তার মানে আপনাকে বলতে পারে পাইথনে কোন ডেটা স্ট্রাকচারটা যদি আপনি নেন যেটা ডেটা পরিবর্তন করা যায়, তাহলে কি বলবেন লিস্ট। এবং লিস্টকে লেখা হয় কি থার্ড ব্র্যাকেটের ভিতরে। এবার টাপল, এটা কি আপনার অপরিবর্তনযোগ্য। তাহলে এটা প্রশ্ন কীভাবে হতে পারে বলেন দেখি, যে পাইথনে আমরা ডেটা রাখবো কিন্তু ডেটাটা পরিবর্তন করা যাইতেছে না, অপরিবর্তনযোগ্য, সেখন কী হবে টাপল। এটাকে ডিপেন্ড করা হয় ফার্স্ট ব্র্যাকেট। সেট কি অন্যান্য ডেটা সংরক্ষণ করা, এটাকে আবার লেখা হবে কীভাবে সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যে। এবার হচ্ছে ডিকশনারি, কি ভ্যালু বা জোড়া আকারে ডেটা সংরক্ষণ করা যায়, জোড়া সেট করবে, এই জন্য আমরা ডিকশনারি, এটাও সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখা হয়। এই কটা জিনিস একটু মনে রাখেন। তার মধ্যে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি লিস্ট আর টাপল যদি ধরে আর কি, পরিবর্তনযোগ্য আর একটা হচ্ছে অপরিবর্তনীয়। যেমন এখানে কিছু উদাহরণ দিয়ে দেওয়া রয়েছে, যেমন এটা হচ্ছে আমার লিস্ট, এটা আমরা পরিবর্তন করতে পারবো। তারপরে আপনার টাপল, যেটা আমরা অপরিবর্তনযোগ্য কিছু ডেটা দিয়ে রাখছে। তারপর ইউনিক নাম্বার, এগুলো সেট, নির্দিষ্ট সেট দিবে আর কি। তারপরে হচ্ছে ডিকশনারি, যেটা জোড়ায় থাকবে, যেমন নেম এজ, এরকম জোড়া যদি যায় তখন সেটাকে বলবো আমরা হচ্ছে, তখন দুইটা ভেরিয়েবল হচ্ছে, নেম একটা ভেরিয়েবল, এজ একটা ভেরিয়েবল, এরকম জোড়া যদি আসে তখন সেটা হবে ডিকশনারি। সেট হচ্ছে এরকম সেট আঁকা যায় 1 2 3 4 বা 100 200 300। তারপর টাপল তো বললাম অপরিবর্তনীয়, আর এটা হচ্ছে পরিবর্তনীয়। এই হচ্ছে ডেটা স্ট্রাকচার সেট। দেন যদি বলে পাইথনে আপনার লুপ কয়টা, লুপ হচ্ছে দুইটা কাজ করে, একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ। এইটা আমরা বই থেকে দেখবো, ফর আর হোয়াইল এখান থেকে না দেখে বই থেকে দেখবো। ওকে, এখন গুরুত্বপূর্ণ বিষয় নিজের নাম প্রিন্ট করা, একবারে সহজ, দেখেন এখনই পেয়ে যাবেন। যে বলে আপনার নামটা একটু পাইথনে প্রিন্ট করেন, তো কী করবেন, কোনো ব্যাপারই না, সেকেন্ডের মধ্যে পাবেন। দেখেন কী লিখবেন প্রিন্ট, আমাদের কিন্তু প্রিন্ট এফ লিখে অভ্যাস, আমি একটু বড় করে দিই আপনাদের,
কী বললাম আমাদের প্রিন্ট এফ লেখে অভ্যাস, এই জন্য প্রিন্ট এফ এখন আবেগের বসে লেখা যাবে না, লিখতে হবে প্রিন্ট, শুধু প্রিন্ট লিখলেন। লেখার পর হচ্ছে ডাবল কোটেশন দেবেন, দেওয়ার পর জাস্ট আপনার নাম লিখে দিলেন, তারপর হচ্ছে আমার কোটেশন ক্লোজ করলে শেষ, এই আপনার নাম হয়ে গেল। এটি কঠিন কিছু দেখেন তো, জাস্ট প্রিন্ট কথাটা লিখছি, তারপর নামটা দিচ্ছি, শেষে কিন্তু আপনার ইয়া হবে না, কী বলে সেমিকোলন, যেটা আমরা সি প্রোগ্রামিংয়ে দিই, এইটুকু জাস্ট প্রিন্ট তন্ময়, কাজ শেষ হয়ে গেল। এবার আপনাকে বললো যে পাইথনের মধ্যে আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করবো কীভাবে? ভেরিয়েবল ডিক্লেয়ার করা সহজ একবারে। ধরেন আমি আমার নেম নামে একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করবো, এই যে নেম দিলাম, শেষ, ভেরিয়েবল ডিক্লেয়ার। এখানে আমি দিয়ে দিলাম যে হচ্ছে তন্ময়, এই ডাবল কোটেশন হবে আমার নাম, তারপর হচ্ছে দিলাম তন্ময়, ওকে। আরে এবার আমি মনে করি আরেকটা ভেরিয়েবল নিলাম, ধরুন আমি দিলাম আমার রোল, রোল দিলাম 25, শেষ, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেল। তার নাম দেখেন কী বললাম, প্রিন্ট দিয়ে একটা নাম ডিক্লেয়ার করে দেবেন, আর ভেরিয়েবল কি একটা ভেরিয়েবল, এই নেমটা হচ্ছে এখানে ভেরিয়েবল, ঠিক আছে। এইটা আবার তন্ময়টা ভেরিয়েবল, নেমটা হচ্ছে আমার ভেরিয়েবল, রোল এটা হচ্ছে ভেরিয়েবল, এর মধ্যে আমি ডেটাটা রাখছি। দেন আমার কী হতে পারে, আপনাকে বলতে পারে আপনি একটা ইনপুট নেবেন পাইথনে, যে ভেরিয়েবলটা দেওয়া নেই, আপনি ইনপুট নেবেন। ইনপুট নেওয়ার জন্য আপনি কী করতে হবে, একবারে সহজ। ধরুন আমি আমার নেম নেব, এই ভেরিয়েবলটা আমার ডিক্লেয়ার, আগেরটা তো আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি ফিক্সড তন্ময় রোল, কিন্তু এবার আমি চাচ্ছি আমার ইনপুট নেব। তো এই ক্ষেত্রে আমার কী করতে হবে, নেম দেওয়ার পর আমি ইনপুট দিলাম, ইনপুটের মধ্যে লিখলাম যে তুমি ইনপুট নাও, ইন্টার ইওর নেম, দেখেন ইন্টার ইওর নেম আমি দিলাম। দেন আমি বলতেছি এবার তুমি এটা প্রিন্ট করে দাও। প্রিন্ট করবো কাকে, প্রিন্ট ধরেন আমি আমার যে নেম নামের ভেরিয়েবলটা আছে, ওই নেম নামের ভেরিয়েবলে যা আসবে সেটাকে প্রিন্ট করে দেবে, নেম নামের ভেরিয়েবলে যা আসবে সেটাকে প্রিন্ট করে দেবে। দেখেন কী বললাম, যে নেম দিলাম ইনপুট, ইন্টার ইওর নেম, দেন নেম নামে যে ভেরিয়েবলটা আছে ওইখানে সে প্রিন্ট করে দেবে, কাজ হয়ে গেল। এবার আমি মনে করেন ডেটা টাইপ উল্লেখ করে প্রিন্ট করব, দেখেন ডেটা টাইপ, আমি ডেটা টাইপ উল্লেখ করে দেবো, ডেটা টাইপ উল্লেখ করে প্রিন্ট করব। ধরুন আমি নিলাম হচ্ছে এজ নামে একটা আমার ভেরিয়েবল, দেওয়ার পর এখান থেকে আমি ইনপুট নেব, ডেটা টাইপ বলে দিলাম ইন্টিজার, একবারে সহজ। তারপর আমি বলবো যে ইনপুট, এখানে ইনপুটটা নিলাম, জাস্ট খালি মনে রাখেন ইনপুট নেওয়ার জন্য ইনপুটটা আমাকে অ্যানাউন্স করতে হবে, আর কিছুই না। তারপর ইন্টার ইওর এজ, ইন্টার ইওর এজ, শেষ। এরপর আমরা প্রিন্টে যাই, কাকে করবে, এজকে। আরে এই আর কি ইনপুট নেই, জাস্ট ইনপুট কথাটা মনে রেখে ইনপুট দেওয়ার পর আপনি একটা ভেরিয়েবল নাম দেবেন, ইকুয়াল দিয়ে ইনপুট নামের ভিতরে যা লিখতেছেন বসিয়ে দেবেন, ওকে। এই হচ্ছে আপনার ইনপুট নেওয়া। এরপর একটা বিষয় কমেন্ট করা, যে আপনি একটা কমেন্ট মানে তো বুঝে, যেটা আসলে আমরা প্রোগ্রামে শো করবে না, কাজের সুবিধার্থে আমরা কিছু জিনিস লিখে রাখতে পারি, এটাকে বলা হয় কমেন্ট করা। কমেন্ট আমরা কীভাবে করতে পারি দেখেন, একবারে সহজ, যা হ্যাশ পেস্ট করবেন এইটাই, এখানে আমি যা লিখলাম ডেমো, এটা আর প্রোগ্রামে শো করবে না। কী বললাম, খালি এটা মনে রাখেন যে হ্যাশ দিয়ে লিখতে হয়, হ্যাশ দিয়ে যা লিখবেন সেটা শো করবে না, পাইথনে কমেন্ট লিখতে হয় হ্যাশ সাহায্যে, এটা একটু মনে রাখেন। তাহলে এইটা আর কি বিষয়। ইনপুট নতে দেখালাম যে ইনপুটের সাহায্যে এইভাবে নিব। এরপর ভেরিয়েবল ঘোষণা করবো কীভাবে, একটা নাম লিখবো, নাম লিখে এইভাবে ডেটা দেবো, প্রিন্ট করবো কীভাবে, এটাই এটি সর্বদা দিলে প্রিন্ট করা আসতে পারে। আর ডেটা টাইপ তো বললাম। এইবার জাস্ট লুপ সম্পর্কে একটু ধারণা দিয়ে শেষ করে দিচ্ছি আপনাদের। এই যে লুপটা খেয়াল করেন, যেটা আমাদের বই দেওয়া রয়েছে, i = 4 মানে বোঝাই দিচ্ছি ইনিশিয়ালাইজেশন, মানে শুরু এইখান থেকে, ওকে। তারপর হোয়াইল মানে কি বোঝাচ্ছেন, একটা শর্ত একটা দেওয়া রয়েছে, যে i এর মানটা আমার কি হবে, এই 20-এর থেকে ছোট হবে। দেখেন i এর মানটা আমার 20-এর থেকে ছোট হবে, শুরু হবে কই থেকে দেখেন তো, 4 থেকে, আর শেষ হবে মানে ছোট হবে কত থেকে, 20-এর ছোট হবে। এবার প্রিন্ট i করবে, আর যাবে কত করে, i + 4, এটা মানে 4 ব্যবধান করে যাবে। তার মানে বোঝালো কি দেখেন, 4 থেকে শুরু হবে, 20-এর ছোট হবে, ব্যবধান হবে 4 করে। তা দেখেন 4 থেকে শুরু হয়েছে, তা এখন যদি আমার ব্যবধান করে 8, তারপর কত হচ্ছে 12, তারপর কত হচ্ছে 16, 4 ব্যবধান করে কত, 4, 8, 12, 16, ক্লিয়ার। আর 20 কেন নিল না, কারণ আমার কন্ডিশন কী দেওয়া আছে, 20-এর ছোট। এরপর পরবর্তীটা দেখেন i = 2024, এবার কিন্তু উল্টা দিকে দেওয়া রয়েছে, দেখেন যে দেওয়া রয়েছে 2018 যে সালটা দেওয়া রয়েছে আমার, বা 2018 যে ডিজিটটা দেওয়া রয়েছে, এইটা কি হবে, যে i এর থেকে এই মানটা হবে বড়, মানে 2018 থেকে মানটা বড় হবে, i এর মানটা অবশ্যই 2018 থেকে বড় হবে, ওকে। ওকে, এটা কিন্তু আমার ছোটো ছিল, আর এখানে কী বলতে দিচ্ছে, যে i এর মানটা 2018 থেকে বড় হবে। কীভাবে সে বড় হবে, এক করে কমে কমে বড় হবে, এক করে কমে কমে বড় হবে। তো শুরু করি কই থেকে শুরু হবে, ইনিশিয়ালাইজেশন 2024 দিয়েছে, 2024 দিলাম, কত করে কমবে দেখেন তো, এক করে কমলো 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 19। এবার 18 কেন দিব না, কারণ আমার কন্ডিশনে কী বলা আছে, যে অবশ্যই 18 থেকে বড় হতে হবে, 18 তো ইকুয়ালও দেওয়া নেই,
তো এই জন্য আমরা 19 এসে ব্রেক দিলাম, এই আর কি বিষয়। এই হচ্ছে পাইথনের আপনার লুপ রিলেটেড। কন্ডিশন যদি যান, কন্ডিশনের সেম ব্যাপার, কন্ডিশন একটা দেখাই দিই বই থেকে, এই যে প্রোগ্রামে এটাই দেখাই। এইখানে দেখেন ইনিশিয়ালাইজেশন একটা ভ্যালু নিছে যে রানিং টাইম দেওয়া রয়েছে 40, ইফ রানিং টাইম যদি আমার কি হয়, যে 60-এর সমান হয় বা বেশি হয়। 60-এর সমান বা বেশি যদি হয় তখন বলবে গ্রেট, হ্যাভ এ হেলদি রুটিন লাইক দিস এভরিডে, মানে এটা ভালো একটা স্বাস্থ্য, প্রতিদিন এই কাজটা করো তুমি। যদি ইলজিভ হবে, এখানে এটা ইলজিভটা আসে নিতে ভালোভাবে, ইএলটা ইলজিভ হয়, ওকে, এই যে ইলজিভ। যদি রানিং টাইমটা আপনার কি হবে 40-এর সমান বা 40-এর থেকে বেশি হয়, তখন সে কি বুঝিয়ে দিচ্ছে যে গ্রেট জব, কিপ রানিং এভরিডে। আর একটাও যদি না হয়, ইউ নিড টু রান মোর এভরিডে। তিনটে জিনিস বলা আছে, একটা প্রথমে একটা কন্ডিশন দিয়েছে 60-এর থেকে বড় হবে, 2 নম্বর কন্ডিশন 40-এর থেকে বড় বা সমান হতে পারে, আর একটাও যদি না হয় তখন হচ্ছে আপনার ইউজ বসবে। এটা সি প্রোগ্রামিংয়ের কনসেপ্ট, একটা সেম কনসেপ্ট। ইফ হচ্ছে একটা সত্য বোঝানোর জন্য ইফ বসিত হয় হ্যাঁ অর্থে। আবার যদি দুইটা সত্য থাকে, প্রথম শর্তে হবে ইফ হ্যাঁ অর্থে, 2 নম্বর শর্তে হয় ইউজ ইফ, এটাও হ্যাঁ অর্থে, আর 3 নম্বর সর্বশেষ হয় ইলস, এটা হচ্ছে না অর্থে। সি প্রোগ্রামিং সেম কনসেপ্ট। একটা শর্ত যদি থাকে প্রথমে দেবো ইফ, যেমন আমি আপনাকে বললাম আপনি কি ভাত খাইছেন, আমি বললাম যে আপনি ভাত খাইছেন, যদি হ্যাঁ হয় তাহলে এইটা, আর না হলে খাইনি, গেল, ওকে। এইবার ধরুন আমি একটা কন্ডিশন দিলাম যে আমি ঢাকা যাব যদি আমার আব্বু সম্মতি দেয়, আর আব্বু রাজি না হলে, আমার আম্মু রাজি থাকলে আমি ঢাকা যাব। আমি কি বললাম, বা আমি ঢাকা যাব যদি আমার আব্বু রাজি থাকে, না থাকলে আমার আম্মু রাজি থাকলে আমি ঢাকা যাব। তাহলে কটা সত্য, দুইটা। প্রথমে কি করব, যে আমার বাবা কি রাজি ঢাকা যেতে, যদি হ্যাঁ হয় প্রিন্ট করো, আর না হলে কার কাছে যাব, 2 নম্বর সত্য, যে আমার মার কাছে যাব, আমার মা কি রাজি আছে, ওকে, মাও রাজি না, 3 নম্বর সত্য কী হবে, তাহলে ভাই তোমার ঢাকায় যাওয়া হচ্ছে না। এই তাহলে একটা শর্ত বোঝালে ইফ প্রথমে দেবো, শেষে ইলস, আর দুইটা সত্য বোঝালে প্রথমে ইফ, 2 নম্বর সত্য আবার হ্যাঁ অর্থে ইলস ইফ, আবার শেষে হবে ইলস। এই আর কি বিষয়। এইটা হচ্ছে আপনার পাইথন সম্পর্কে টুকটাক বিষয়গুলো দেওয়া রয়েছে। তো আমার কথা হচ্ছে এখন এইটুকু জানলেই হবে, আর যখন টিচার হয়ে যাবেন তখন এগুলো পড়ে নেবেন ভালো করে, ঠিক আছে। এখন আমরা যারা মনে করেন এগুলো পারি, আমরা ফিরে হই না টিচার, আমরা যারা দেখা যাচ্ছে যারা পাচ্ছে তারা ফিরে এগুলো টিচার হয়ে যায়, এক বিপদ। যাই হোক, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। এখন আপনাদের প্রশ্ন শুনবো আমরা, কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, বলেন আপনাদের প্রশ্ন শুনি। আজকে আমাদের শেষ ক্লাস কিন্তু। আচ্ছা, তো আমার ভাই বলুন। ওই যে আপনার হচ্ছে অ্যাডমিট কার্ড আর ওই সার্টিফিকেটের ফটোকপি গুলো, এগুলো কি সত্যায়িত না না করলেও না হবে সেটা না, লেখা সমস্যা আছে? নেই, ওটা তো প্রথম ক্লাসে আমরা বলছিলাম, লাগবে না। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর কারো প্রশ্ন স্যার? আর আজকে যে কি আজকে তুহিন ভাই যে কিছু নতুন কিছু টপিকস পড়ালেন, এগুলো আবার অ্যাড করে দিবেন পরে? অ্যাড করবো হচ্ছে দুইটা জিনিস আছে, ওয়েব আর হচ্ছে কি বলে বিবিধি, কিছু বিষয় অ্যাড থাকবে, ওকে। পাইথন এগুলো তো পরে টুকটাক গ্রুপে যা দিয়ে বলছে দিবেন। ওইটাই। স্যার পাইথনের হ্যাঁ, ওই যে থাকবে না? কি ভাই আপনার কথা বুঝতে পারি, এমডি নামটা শুধু দেখতে পাচ্ছি, বলেন আবার বলেন। স্যার পাইথন যে পড়াইলেন এটা থাকবে না লাস্ট? পাইথন তো দেয়া আছে, আপনার চেক করে দেখেন, প্রোগ্রামিং অংশ টুকটাক দেয়া আছে। আর নাহলে আমি এটা দিয়ে দেবো ওখানে, যে পিডিএফটা যেটা এমন আছে, আরে এটা দিয়ে দেন, আগেরটা তো ওইভাবে দেওয়া নাই। এইটাই দিয়ে দেবো ওখানে আপনাদেরকে, এইটাই সেভ করে রেখে দেবো। জি স্যার। ভাইয়া ওই যে আইসিটি বইয়ের যে নতুন কিছু টপিকস অ্যাড হয়েছে, ওগুলো একটু অ্যাড করে দিলে মনে হয় ভালো হতো। হ্যাঁ ওইটা অ্যাড করে দেবো, ওটা আপনাদের ওখানে থাকবে, আর বইটাও দিয়ে দেবো আপনাদেরকে, সমস্যা নেই, নতুন আর বইটা। ভাই আরেকটা প্রশ্ন ছিল আমার, ওই যে আমাদের তো অ্যাডমিট কার্ড হিসেবে তো লিখিত যে পরীক্ষা দিয়েছি অ্যাডমিট কার্ড, ওটি তো থাকবে তাই না? হ্যাঁ হ্যাঁ ওইটাই। আচ্ছা, ওখানে হচ্ছে আমি যে এক সেট হচ্ছে ফটোকপিতে স্ট্যাপলার মারবো, সেখানে কি আমি এই অরিজিনাল মানে কালার প্রিন্টটা দেবো, নাকি যেটা দিয়ে পরীক্ষা দিয়েছিলাম সেই অ্যাডমিটটারই হচ্ছে সাদা কালো একটা ফটোকপি করে দেবো? আপনি দুইটা নিয়ে যাবেন, ওখানে যেটা চাবে সেটাই আর কি দেবেন। আরও যদি কনফিউশন থাকে, ওই যে আমি গ্রুপেতে অলরেডি একজন বললো যে 31 তারিখ ওনার পরীক্ষা আছে, ওনার এক্সপিরিয়েন্সটা তো শুনবো, শুনে আপনাদেরকে দেবো ভিডিওটা। আপনি তো মানে ওই গ্রুপে আছেন, গতকালকে হ্যাঁ পাইলাম একজনকে, হ্যাঁ। হ্যাঁ ভাই হ্যাঁ ওনার আমি একটা ভিডিও তৈরি করবো, ওনার সাথে আমার কথা হয়েছে, উনি পরীক্ষা দিয়ে আসার পর অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করবে। তো ওই বিষয়গুলো আপনার সমস্যা নেই, ওটা আপনার 31 তারিখে জেনে যাবেন।
আমার মহিলা না পুরুষ? তারপর এক্সপার্ট কে কে থাকবে আইসিটি সেটাও জানতে পারবেন। এখন তো আইসিটি একটাও হয়নি, এই জন্য এটা নিয়ে প্রেডিক্ট করা টাফ। এবার কে কে থাকবে? হ্যাঁ ভাইয়া, মানে পরীক্ষা দেওয়ার পরে সেটা হচ্ছে একটু মানে অভিজ্ঞতাটা একটু শেয়ার করলে হয়তো দেখা যাচ্ছে আমাদের জন্য একটু ভালো হতো। আমরা হ্যাঁ সবাই অবশ্যই, একটু আমি দেখা যাচ্ছে ওইটা ভিডিও প্রস্তুতি বানাবো, নিয়ে যেতে অভিজ্ঞতা পারি। শেয়ার বলতে ভিডিওই বানাবো, ওনাকে প্রশ্ন যেগুলো বলবো উনি বলবে, সমস্যা নেই, ভিডিও গাড়ি আসবে। আ- হ্যাঁ, আর ভাইয়া ভিডিওর পাশাপাশি আমাদের একটা হচ্ছে গাইডলাইন ক্লাস চ্যানেলও মনে হয় তো। আচ্ছা সমস্যা নেই, আসুক 31 তারিখ। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস এই পর্যন্ত। সবার জন্য শুভকামনা, দোয়া রইলো, ভালো থাকেন সবাই, আবারও দেখা হবে, মিষ্টি সহ এবার দেখা হবে আপনাদের সাথে। আচ্ছা ভাই, আমার আরেকটা ওকে, তাহলে আমরা আমাদের দ্বিতীয় অংশ শুরু করি। যেটা বলতেছিলাম, আপনাদের শিফট স্টেটমেন্ট হচ্ছে আপনার সুইচ স্টেটমেন্টের কথা বলবেন। তো আমি আমার ইয়ারফোনটা খুললাম, আপনাদের কথা শুনতে পারবো না, আমি আগে শেষ করে নিই, কারণ পাইথনের আমি জাস্ট বেসিক কিছু জিনিস দেখাবো। তার আগে আপনাদের একটু দেখে আইসিটি নতুন বই কিছু চেঞ্জ এসেছে, এটা একটু জানিয়ে রাখেন যে আইসিটি নতুন বই ইন্টারমিডিয়েটের, কারণ পরবর্তীতে কলেজের স্টুডেন্টরাও তো দেখবেন। প্রথমত হচ্ছে ইন্টারনেট অফ থিংস, এটা একটা নতুন অ্যাড হয়েছে, এই বইটা আমি আপনাদের ক্লাসে এসে দিয়ে দেবো। এখন শুধু প্রথম অধ্যায়ের মধ্যে পরিবর্তন আসছে। আর 3 বি যে অধ্যায়টা আছে ডিজিটাল ডিভাইস, এখানে এনকোডার ডিকোডার যে অংশটা ছিল ওটা বাদ দেওয়া হয়েছে, এটা মনে রাখেন, এনকোডার ডিকোডার বাদ দেওয়া হয়েছে। আর হচ্ছে নতুন অ্যাড হচ্ছে ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস কি, যেটাকে বলা হয় সংক্ষেপে আইওটি, অর্থাৎ সহজ ডিভাইস, আপনি যে প্রতিদিন যে জিনিসগুলো ব্যবহার করেন, যেমন ফ্রিজ হতে পারে, টিভি হতে পারে, বুঝতে পারছেন। তারপর আপনার মনে করেন স্মার্ট ডোর, স্মার্ট আপনার মনে করেন উইন্ডো, এই যে বিষয়গুলো রয়েছে, এগুলোর মধ্যে যদি আমরা ছোটো কম্পিউটার সিস্টেম যুক্ত করে ইন্টারনেট সংযোগ দিই, কী বললাম, যে আমার যে টিভি ফ্রিজ রয়েছে এগুলোর মধ্যে আমি ইন্টারনেট সংযোগ যদি দিই কম্পিউটারের মাধ্যমে, অর্থাৎ এদের মাঝে আমি একটা কম্পিউটার যুক্ত করে দিলাম, সেখানে ইন্টারনেট দেবো, তখন এই ইন্টারনেটের সাহায্যে আমি যে কোনো জায়গা থেকে ওটাকে কন্ট্রোল করতে পারতেছি, তখন এই ডিভাইসটাকে বলবো আইওটি। সহজ বাংলা কথা, আমাদের নিত্য প্রয়োজনীয় ডিভাইসগুলো যদি ইন্টারনেট সংযোগ দেই তখন তাদেরকে বলা হচ্ছে আইওটি। অ্যান্ড বইয়ের ভাষায় যদি আসেন, বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্র বা ডিভাইসকে অটোমেটিক করার জন্য এসবের ছোটো ছোটো কম্পিউটার সিস্টেম যুক্ত করে থাকে, ইন্টারনেট সংযোগ দিলে তাকে ইন্টারনেট সংযোজিত জিনিসপত্র বা আইওটি বলা হয়ে থাকে। এই যে একটি বিষয়, যেমন আপনি অ্যান্ড্রয়েড টিভির কথা বলতে পারেন, অ্যান্ড্রয়েড টিভি কি এখন আমরা আইওটি বলতে পারি। তারপরে কিছু ফ্রিজ রয়েছে, যেমন অল্টারনেটিভ ফ্রিজ বের করছে, ওখানে টিভিও দেখা যায়, আপনি আপনার মোবাইল ফোন থেকেও কন্ট্রোল করতে পারবেন। মোবাইল ফোনের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে ফ্রিজের মধ্যে কী কী খাবার রয়েছে, কী কী খাবারের মেয়াদ শেষ হয়ে গেছে, ফ্রিজের খাবারের কন্ডিশন কী, সব নিয়ন্ত্রণ করা যায়। তো এই জিনিসগুলোকে বলা যাচ্ছে আইওটি। তো আইওটি হচ্ছে 2030 সালের মধ্যে ধারণা করা যাচ্ছে 32.1 বিলিয়ন ডিভাইসে চলে আসবে, আর 2023 সালে ছিল 15.9 বিলিয়ন। এরপর আরেকটা অংশ যুক্ত হয়েছে এখানে নতুন বইয়ে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। ওয়েট, এই যে প্লেজিয়ারিজম, এটা একটু সংজ্ঞাটা জানিয়ে দিন। প্লেজিয়ারিজম কি, মনে করেন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেখা সাহিত্য গবেষণা হুবহুব কপি করে আপনি নিজের নামে চালাই দিলেন। ধরেন এই বইটা ধরেন লেখছে যে লেখক, তা আমি ফুল কপি করলাম, করে নিজের নামে চালাই দিলাম, আমি আমার নাম বসিয়ে দিলাম, তখন এটাকে বলা হবে প্লেজিয়ারিজম। ওকে। আর বইয়ের ভাষায় আসছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে কোনো লেখা সাহিত্য গবেষণা সম্পাদন কর্ম হুবহুব নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করা, এটা হচ্ছে প্লেজিয়ারিজম। বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যদি পড়তে পারেন পড়বেন, না পড়লে বাদ। কোলন, রিমিক্স, হাইব্রিড, রিসাইকেল, 404 ইরোর, তারপরে হচ্ছে আপনার এগ্রিগেটর, রিটুইট। এরপর এখান থেকে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, প্লেজিয়ারিজমের কিছু সফটওয়্যারের নাম। এই সফটওয়্যারগুলোর সাহায্যে আমরা প্লেজিয়ারিজম চেক করতে পারি। গ্রামেরলি, তার প্লাগিজাম, তার প্লাগিজামা, তারপর প্লাগিজাম চেকার, জিরো জিপিটি, কুইলবোর্ড, কিউইটি টেক্স ইত্যাদি। ওকে। দেন আরেকটা সাইবার। এই সাইবারটা কেন জানবেন জানেন, কারণ আপনাদের কিন্তু ওই যে 9, 10-এর বই, 8-এর বই কিন্তু সাইবার নিয়ে কথা আছে, সাইবার অপরাধ নিয়ে। সাইবার কথার অর্থ কি আপনি যদি বলে, অনেকে এটা পারে না। সাইবার অর্থ হচ্ছে অনলাইন, ঠিক আছে। আর সাইবার ক্রাইম মানে হচ্ছে অনলাইনের মাধ্যমে যদি কোনো ক্রাইম আমরা করি সেটাকে বলা হচ্ছে সাইবার ক্রাইম। কী বললাম, সাইবার মানে হচ্ছে অনলাইন, আর অনলাইনের মাধ্যমে যদি কোনো একটা ক্রাইম করা হয় তখন সেটাকে বলছে সাইবার ক্রাইম। আর সাইবার ক্রাইমের জন্য বাংলাদেশে বিতর্কিত একটা ইয়া রয়েছে, মামলা রয়েছে, মানে কী বলা, মামলা তো না, এটা আইন বলা হয়, আইন রয়েছে, সেটা হচ্ছে 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উল্লেখ করা। ডিজিটাল নিরাপত্তা কী কী, কখন কী হইতে পারে, আমি সংক্ষেপে বলি। যেমন দেশের বিরুদ্ধে, জাতির পিতা, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, ধর্মীয় অনুভূতি, এই বিষয়গুলো নিয়ে যদি কেউ কোনো কটূক্তি করে তখন তার বিরুদ্ধে আমরা ডিজিটাল আইনে মামলা করতে পারবো। এ বাইরেও কারো আইডি হ্যাকিং করা, এই টাইপের বিষয়গুলো ডিজিটাল আইনের নিরাপত্তায় পড়ে। ওকে, এইটা এই আইন কয়টা পড়বেন, কয়টা পয়েন্ট দেওয়া আছে এখানে।
দেন এই যে একটা বিষয়, আপনাকে যদি বলে এন্টি ট্রাস্ট কি, আমার বিশ্বাস যে যারা এটা পড়ে যাবে না ম্যাক্সিমামই জানবে যে এন্টি ট্রাস্ট কি। এটাও নতুন অ্যাড। এন্টি ট্রাস্ট হচ্ছে কি জানেন, মোরলদের বিরুদ্ধে শুনানি। এখন সহজ কথা হচ্ছে, যেন আপনি আমি যদি কোনো ক্রাইম করি, এটা কিন্তু এন্টি ট্রাস্ট হবে না, এটা সাইবার আইন দিতে পারে। কিন্তু ফেসবুকের মতো বড় প্রতিষ্ঠান, টুইটারের মতো বড় প্রতিষ্ঠান, গুগলের মতো প্রতিষ্ঠান, এরাও ক্রাইম করছে, এদেরকে তখন বলা হয়েছে এন্টি ট্রাস্ট, এরাও শাস্তির আওতায় পাইছে। যেমন এখানে কিছু শাস্তির কথা বলা রয়েছে, যেমন এই ফেসবুকের একটা দেয়া আছে কি, এরা তথ্য বিক্রি করে দিছে, ব্যবহারকারী তথ্য বিক্রি করে দিছে, ক্যামব্রিজ অ্যানালিটিকাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেয়। তারপরে যে হোয়াটসঅ্যাপ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে ফেসবুককে প্রায় 110 মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল। এছাড়াও অ্যাপেলকে কর ফাঁকি দেওয়ার জন্য জরিমানা করা হয়, তারপর গুগলকেও জরিমানা করা হয়। অর্থাৎ যদি এই বড় বড় প্রতিষ্ঠানগুলো সাইবার ক্রাইম করে থাকে বা এরকম নীতি নৈতিকতা বিরোধী কাজ করে থাকে অনলাইনের মাধ্যমে, তখন সেটাকে বলা হবে এন্টি ট্রাস্ট। এই দেন এই নৈতিক অবক্ষয় আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটাতে চলে যাই। এই ইগুলো আমাদেরকে একটু জানতে হবে। ই ব্যাংকিং তো বোঝেন, ই কমার্সও বোঝেন, ই কৃষিও বোঝেন, ই গভর্নেন্সও বোঝেন, ই পর্চা সেবা, এইটা আমার বিশ্বাস ম্যাক্সিমামে আটকে যাবে। ই পর্চা সেবা আবার কি? ই পর্চা সেবা হচ্ছে যদি আপনার জমি সংক্রান্ত কাজ, জমির তথ্য, জমির রেকর্ড, জমির অনুলিপি ইত্যাদি সংরক্ষণ করেন অনলাইনের মাধ্যমে আপনার এই জমির যত কাজ রয়েছে এগুলো যদি আপনি করতে যান, তখন হবে ই পর্চা সেবা। আর গভর্নেন্স কি? গভর্নেন্স হচ্ছে সরকারি কার্যক্রম ডিজিটাল করার প্রক্রিয়া। আর ই কৃষি কি? আপনি কৃষি রিলেটেড যেগুলো কাজ। কমার্স তো আমরা বুঝি ব্যবসা বাণিজ্য, ইন্টারনেট, তার ব্যাংকিং মানে ব্যাংকিং লেনদেন। তো এই পর্চা সেবাটা মনে রাখেন। আমার মনে হয়েছিল যেটা অনেকে আটকে যেতে পারে, পর্চা সেবা আবার কই থেকে আসলো। অর্থাৎ ভূমি রিলেটেড কাজ যদি আমি অনলাইনের মাধ্যমে করে থাকি, এই ভূমি দলিল তৈরি করা বা যা যাবতীয় এই কাজগুলোকে বলা হবে ই পর্চা সেবা। এইটা হচ্ছে আপনার ইন্টারমিডিয়েটের আইসিডি বইয়ের মধ্যে চেঞ্জ। আর এখানে কিছু দেওয়া রয়েছে যে বাংলাদেশের কিছু তোমার আইসিডি কী কী, ডিজিটাল বাংলাদেশে কী কী করছে বর্তমান, মানে এর আগে যে সরকার ছিল, মেড ইন বাংলাদেশ, জাতীয় ডেটা সেন্টার, আইটি পার্ক, স্টার্ট আপ কালচার, তারপর ক্যাশলেস বাংলাদেশ, এইগুলা এই বিষয়গুলো একটু রিডিং করিয়েন। এখানে কিছু তথ্য দেওয়া আছে, এগুলো সব আপনার সাধারণ জ্ঞান টাইপ তথ্য, যে মেড ইন বাংলাদেশ আপনার কোথায়, তারপরে হচ্ছে জাতীয় ডেটা সেন্টার কোথায় অবস্থিত, আইটি পার্ক এটা কোথায় অবস্থিত, স্টার্ট আপ কালচারটা কী, ক্যাশলেস বাংলাদেশের কনসেপ্টটা কী আসলে, ঠিক আছে, এটার উদ্দেশ্য কী। তো এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে, কারণ এগুলো সব আপডেট বিষয়, এটা এই জন্যই বইয়ে আপডেট করা হয়েছে। যে স্যার আসবে উনি কিন্তু এই ইন্টারমিডিয়েটের বইয়ে পড়ে আসবে, ওনার কিন্তু ওই আপনার এন্ট্রি সিলেবাস দেখার সময় নেই, জাস্ট বই দেখে আসবে, বই থেকে আপনাকে প্রশ্ন ধরবে যে আপনি এটার জন্য ক্যাপাবল কিনা। তো এই আর কি ইন্টারমিডিয়েটের বই। এবার আমাদের সর্বশেষ পাইথন সম্পর্কে যাওয়ার আগে আমরা দেখি যে কেন আমরা পাইথন জানবো। কারণ এখন পর্যন্ত বিগত বছর আপনার মনে হতে পারে কখনোই তো পাইথন থেকে প্রশ্ন আসেনি, তাহলে কেন আমি পাইথনটা জেনে যাবো। এটা আমরা ধারণা করতেছি ধরবে না, ধরে নিলাম যে 90% সম্ভাবনা আছে না ধরার, যদি 1% সম্ভাবনাও থাকে যে ধরতে পারে, সেই জন্য আমরা প্রিপারেশন নেব। এই আর কি বিষয়, যে আমরা ওই 1% পসিবিলিটিও রাখবো না যে আমাদের জন্য আটকায়। তো এইটা হচ্ছে আমাদের 9-10 বই সমস্যা সমাধানের প্রোগ্রামিং। এই অংশের মধ্যে মূলত পাইথনটা চলে এসছে, এই কারণে আমরা টুকটাক ধারণা লাভ করব। তো বেসিক যদি জিনিসগুলো দেখি কী কী এরা আসলে দিছে, প্রথমে এরা ধারণা করছে যে প্রোগ্রামিং ভাষাটা কীভাবে আসলো, কীভাবে সূচনা হয়। ওটা আমি প্রথম ক্লাস 2 নম্বর ক্লাসে বলেছিলাম, যে মেশিন ল্যাঙ্গুয়েজ যা যাবতীয় ওই বিষয়গুলো এখানে বলা রয়েছে। তো এরপর এখানে দেওয়া রয়েছে কীভাবে প্রোগ্রাম লিখতে পারি, যেমন আই লাভ বাংলাদেশ, আমি নবম শ্রেণীতে পড়ি, এগুলোকে লিখতে বলছে, এগুলো আমরা দেখবো এখন। তারপর ভেরিয়েবল সম্পর্কে একটু ধারণা দিছে, যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কোনটা ভেরিয়েবল নাম সঠিক কোনটা ভুল। এটা হচ্ছে আমি সি প্রোগ্রামিংয়ের যে কনসেপ্ট আপনাদেরকে পড়াইছি ওটা সেম কনসেপ্ট, যে ভেরিয়েবলের নাম প্রথমে লেটার দিয়ে শুরু হয়, তারপরে অঙ্ক দিতে পারি, তারপরে আপনার বিশেষ কিছু অক্ষর যেগুলোকে বলা হয় @ এগুলো ইউজ করা যায় না। ওকে, ওই সি প্রোগ্রামিং কনসেপ্ট এটা দিয়ে সেমভাবে আপনি বুঝতে পারেন। তো আপনাকে একটা ভেরিয়েবল খাতায় লিখে দিয়ে বলতে পারে এটা সঠিক না ভুল। ওকে, তো ওই ক্লাসটা করবেন, করলে এটাও পারবেন, এটা আলাদা করে ভেরিয়েবল লেখার কিছু নেই। তারপরে এই যে প্রিন্ট করা কীভাবে, প্রথমে আমরা দেখিনি যে কী কী আমাদের এই বইটার মধ্যে রয়েছে। দেন বিভিন্ন ডেটা টাইপ সম্পর্কে দেওয়া রয়েছে, কোনটা স্ট্রিং, কোনটা আপনার ইন্টিজার, কোনটা ফ্লোট, কোনটা হচ্ছে বুল। এরপর ইনপুট কীভাবে নিতে হয়, তারপরে হচ্ছে আপনার দুটি ইনপুট যোগ বিয়োগ গুণ ভাগ, এটা একটা দেওয়া রয়েছে। তারপরে শর্ত ব্যবহার হচ্ছে, কন্ডিশনগুলো একটু যেটা আমি কন্ডিশন দেখালাম, যে সুইচ টুইচ ওই কন্ডিশনগুলো, ইফ ইলস। এরপর আরেকটা দেওয়া আছে লুপ, এখন হচ্ছে যে লুপ। সো যারা শিক্ষক হয়ে যাবেন আর যদি এই বইটা এমন থাকে, আপনার কিন্তু পাইথন শেখাই লাগবে, কোনো ওয়ে নাই। এখন ভাইবে আপনি পার হাজার দিয়েছেন, কারণ আপনাকে তো 9-10 ক্লাস দেবেই, আপনি কীভাবে পড়াবেন। তো এটা আসলে আপনাদের সিলেবাসটা ওই জন্য চেঞ্জ করা উচিত, প্রোগ্রামিং অংশটা দেওয়া উচিত, বুঝতে পারছেন, নাহলে তো সমস্যা। এখন একটা স্টুডেন্ট যদি এটা না বোঝে যে কী হয়েছে সেই জায়গায়, ও কী পড়াবে ইয়েকে, মানে টিচার যদি এখন না বোঝে, তাহলে এখন স্টুডেন্টকে কী বোঝাবে। তো এই কারণে যদি হয়ে যায় জব, তখন এটা শিখবেন। তখন আমি যাই বেসিক যে জিনিসগুলো জানতে হবে। তো প্রথমে আমি আপনাদেরকে বলি, এইটা আসার আগে আরেকটা বেসিক কথা বলি, এইটা পাইথনের ডেটা টাইপ, এটা দিয়ে শুরু করি। তো ডেটা টাইপের মধ্যে
আমরা সি প্রোগ্রামিংয়ে যে ডেটা টাইপগুলো রয়েছে এগুলো রয়েছে এখানে, যেমন হচ্ছে কি আপনার ইন্টিজার মানে তো আমরা জানি, কোথায় গেল আমার ডেটা টাইপ, ইন্টিজার তো আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আরও একটা ডেটা টাইপ আছে ফ্লোট মানে কি জানি পূর্ণ সংখ্যা ভগ্নাংশ থাকে। তারপর হচ্ছে স্ট্রিং মানে কি বোঝায় অ্যালফাবেট, যেমন আমি তন্ময় লিখলাম, এটা হচ্ছে স্ট্রিং। এরপর আরেকটা এখানে দরকার বুলটা কি, বুল হচ্ছে সত্য মিথ্যা, ট্রু ফলস বোঝাবে, হয় হয়েছে নয় হয় নাই এই বিষয়টা বোঝাবে হচ্ছে বুল। কি বললাম, এই যে বুল হচ্ছে সত্য মিথ্যা, এই জিনিসটা বোঝাবে। ওকে, তো ডেটা টাইপ মনে রাখেন ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুল। আর বুলদের কাজ কি, ট্রু ফলস এইভাবে বোঝাবে, আসলে লজিক গেটের মতন একটা, হয় হয়েছে নাই হয় নাই এমন জিনিস বোঝাবে। এটা হচ্ছে পাইথনের ডেটা টাইপ। ওকে, এইবার এই ডেটা টাইপের সঙ্গে আমাদের আরও কিছু জানতে হবে, ডেটা স্ট্রাকচার মানে ডেটার গঠনটা কীভাবে হবে, এই স্ট্রাকচার অনুযায়ী একে আবার 4 ভাগে ভাগ করা যায়। ওকে, যে পাইথনের ডেটা স্ট্রাকচার, এই ডেটা স্ট্রাকচার কিন্তু বইয়ে আছে। প্রথমে লিস্ট, এটা কি পরিবর্তনযোগ্য, যে কোনো ডেটা রাখতে পারি। তার মানে আপনাকে বলতে পারে পাইথনে কোন ডেটা স্ট্রাকচারটা যদি আপনি নেন যেটা ডেটা পরিবর্তন করা যায়, তাহলে কি বলবেন, লিস্ট। এবং লিস্টকে লেখা হয় কি, থার্ড ব্র্যাকেটের ভিতরে। এবার টাপল, এটা কি আপনার অপরিবর্তনযোগ্য, তাহলে এটা প্রশ্ন কীভাবে হতে পারে বলেন দেখি, যে পাইথনে আমরা ডেটা রাখবো কিন্তু ডেটাটা পরিবর্তন করা যাইতেছে না, অপরিবর্তনযোগ্য, সেখন কী হবে, টাপল। এটাকে ডিপেন্ড করা হয় ফার্স্ট ব্র্যাকেট। সেট কি, অন্যান্য ডেটা সংরক্ষণ করা, এটাকে আবার লেখা হবে কীভাবে, সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যে। এবার হচ্ছে ডিকশনারি, কি ভ্যালু বা জোড়া আকারে ডেটা সংরক্ষণ করা যায়, জোড়া সেট করবে, এই জন্য আমরা ডিকশনারি, এটাও সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখা হয়। এই কটা জিনিস একটু মনে রাখেন। তার মধ্যে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি লিস্ট আর টাপল, যদি ধরে আর কি, পরিবর্তনযোগ্য আর একটা হচ্ছে অপরিবর্তনীয়। যেমন এখানে কিছু উদাহরণ দিয়ে দেওয়া রয়েছে, যেমন এটা হচ্ছে আমার লিস্ট, এটা আমরা পরিবর্তন করতে পারবো। তারপরে আপনার টাপল, যেটা আমরা অপরিবর্তনযোগ্য কিছু ডেটা দিয়ে রাখছে। তারপর ইউনিক নাম্বার, এগুলো সেট, নির্দিষ্ট সেট দিবে আর কি। তারপরে হচ্ছে ডিকশনারি, যেটা জোড়ায় থাকবে, যেমন নেম, এজ, এরকম জোড়া যদি যায় তখন সেটাকে বলবো আমরা হচ্ছে, তখন দুইটা ভেরিয়েবল হচ্ছে, নেম একটা ভেরিয়েবল, এজ একটা ভেরিয়েবল, এরকম জোড়া যদি আসে তখন সেটা হবে ডিকশনারি। সেট হচ্ছে এরকম সেট আকারে 1 2 3 4 বা 100 200 300। তারপর টাপল তো বললাম অপরিবর্তনীয়, আর এটা হচ্ছে পরিবর্তনীয়। এই হচ্ছে ডেটা স্ট্রাকচার সেট। দেন যদি বলে পাইথনে আপনার লুপ কয়টা, লুপ হচ্ছে দুইটা কাজ করে, একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ। এইটা আমরা বই থেকে দেখবো, ফর আর হোয়াইল এখান থেকে না দেখে বই থেকে দেখবো। ওকে, এখন গুরুত্বপূর্ণ বিষয়, নিজের নাম প্রিন্ট করা একবারে সহজ, দেখেন এখনই পেয়ে যাবেন। যদি বলে আপনার নামটা একটু পাইথনে প্রিন্ট করেন, তো কী করবেন, কোনো ব্যাপারই না, সেকেন্ডের মধ্যে পাবেন। দেখেন কী লিখবেন, প্রিন্ট। আমাদের কিন্তু প্রিন্ট এফ লেখে অভ্যাস, আমি একটু বড় করে দিই আপনাদের। কী বললাম, আমাদের প্রিন্ট এফ লেখে অভ্যাস, এই জন্য প্রিন্ট এফ এখন আবেগের বসে লেখা যাবে না, লিখতে হবে প্রিন্ট, শুধু প্রিন্ট। লিখলেন, লেখার পর হচ্ছে ডাবল কোটেশন দেবেন, দেওয়ার পর জাস্ট আপনার নাম লিখে দিলেন, তারপর হচ্ছে আমার কোটেশন ক্লোজ করলে শেষ, এই আপনার নাম হয়ে গেল। এটা কঠিন কিছু, দেখেন তো, জাস্ট প্রিন্ট কথাটা লিখছি, তারপর নামটা দিচ্ছি, শেষে কিন্তু আপনার ইয়া হবে না, কী বলে সেমিকোলন, যেটা আমরা সি প্রোগ্রামিংয়ে দিই, এইটুকু জাস্ট প্রিন্ট, তন্ময়, কাজ শেষ হয়ে গেল। এবার আপনাকে বললো যে পাইথনের মধ্যে আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, তো ভেরিয়েবল ডিক্লেয়ার করবো কীভাবে, ভেরিয়েবল ডিক্লেয়ার করা সহজ একবারে। ধরেন আমি আমার নেম নামে একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করবো, এই যে নেম দিলাম, শেষ, ভেরিয়েবল ডিক্লেয়ার। এখানে আমি দিয়ে দিলাম যে হচ্ছে তন্ময়, এই ডাবল কোটেশন হবে আমার নাম, তারপর হচ্ছে দিলাম তন্ময়। ওকে, আরে এবার আমি মনে করি আরেকটা ভেরিয়েবল নিলাম, ধরুন আমি দিলাম আমার রোল দিলাম 25, শেষ, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেল। তার নাম দেখেন কী বললাম, প্রিন্ট দিয়ে একটা নাম ডিক্লেয়ার করে দেবেন, আর ভেরিয়েবল কি, একটা ভেরিয়েবল, এই নেমটা হচ্ছে এখানে ভেরিয়েবল, ঠিক আছে। এইটা আবার তন্ময়টা ভেরিয়েবল, নেমটা হচ্ছে আমার ভেরিয়েবল, রোল এটা হচ্ছে ভেরিয়েবল, এর মধ্যে আমি ডেটাটা রাখছি। দেন আমার কী হতে পারে, আপনাকে বলতে পারে আপনি একটা ইনপুট নেবেন পাইথনে, যে ভেরিয়েবলটা দেওয়া নেই, আপনি ইনপুট নেবেন। ইনপুট নেওয়ার জন্য আপনি কী করতে হবে, একবারে সহজ, ধরুন আমি আমার নেম নেবো, এই ভেরিয়েবলটা আমার ডিক্লেয়ার, আগেরটা তো আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি ফিক্সড তন্ময় রোল, কিন্তু এবার আমি চাচ্ছি আমার ইনপুট নেব, তো এই ক্ষেত্রে আমার কী করতে হবে, নেম দেওয়ার পর আমি ইনপুট দিলাম, ইনপুটের মধ্যে লিখলাম যে তুমি ইনপুট নাও, ইন্টার ইওর নেম, দেখেন ইন্টার ইওর নেম আমি দিলাম। দেন আমি বলতেছি এবার তুমি এটা প্রিন্ট করে দাও। প্রিন্ট করবো কাকে, প্রিন্ট ধরেন আমি আমার যে নেম নামের ভেরিয়েবলটা আছে, ওই নেম নামের ভেরিয়েবলে যা আসবে সেটাকে প্রিন্ট করে দেবে, নেম নামের ভেরিয়েবলে যা আসবে সেটাকে প্রিন্ট করে দেবে। দেখেন কী বললাম, যে নেম নিলাম ইনপুট, ইন্টার ইওর নেম, দেন নেম নামে যে ভেরিয়েবলটা আছে ওইখানে সে প্রিন্ট করে দেবে, কাজ হয়ে গেল। এবার আমি মনে করেন ডেটা টাইপ উল্লেখ করে প্রিন্ট করব, দেখেন ডেটা টাইপ, আমি ডেটা টাইপ উল্লেখ করে দেবো, ডেটা টাইপ উল্লেখ করে প্রিন্ট করব। ধরুন আমি নিলাম হচ্ছে এজ নামে একটা আমার ভেরিয়েবল, দেওয়ার পর এখান থেকে আমি ইনপুট নেব, ডেটা টাইপ বলে দিলাম ইন্টিজার, একবারে সহজ। তারপর আমি বলবো যে ইনপুট, এখানে ইনপুটটা নিলাম, জাস্ট খালি মনে রাখেন ইনপুট নেওয়ার জন্য ইনপুটটা আমাকে অ্যানাউন্স করতে হবে, আর কিছুই না। তারপর ইন্টার ইওর এজ,
ইন্টার ইউর এজ, শেষ। এরপর আমরা প্রিন্টে যাই, কাকে করবে, এসকে। আরে এই আর কি ইনপুট নেই, জাস্ট ইনপুট কথাটা মনে রেখে ইনপুট দেওয়ার পর আপনি একটা ভেরিয়েবল নাম দেবেন, ইকুয়াল দিয়ে ইনপুট নামের ভিতরে যা লিখতেছেন বসিয়ে দেবেন। ওকে, এই হচ্ছে আপনার ইনপুট নেওয়া। এরপর একটা বিষয় কমেন্ট করা, যে আপনি একটা কমেন্ট মানে তো বুঝে, যেটা আসলে আমরা প্রোগ্রামে শো করবে না, কাজের সুবিধার্থে আমরা কিছু জিনিস লিখে রাখতে পারি, এটাকে বলা হয় কমেন্ট করা। কমেন্ট আমরা কীভাবে করতে পারি দেখেন, একবারে সহজ, যা হ্যাশ পেস্ট করবেন এইটাই। এখানে আমি যা লিখলাম ডেমো, এটার প্রোগ্রামে শো করবে না, কী বললাম খালি এটা মনে রাখেন যে হ্যাশ দিয়ে লিখতে হয়, হ্যাশ দিয়ে যা লিখবেন সেটা শো করবে না, পাইথনে কমেন্ট লিখতে হয় হ্যাশ সাহায্যে, এটা একটু মনে রাখেন। তাহলে এইটা আর কি বিষয়। ইনপুট নতে দেখালাম যে ইনপুটের সাহায্যে এইভাবে নিব। এরপর ভেরিয়েবল ঘোষণা করবো কীভাবে, একটা নাম লিখবো, নাম লিখে এইভাবে ডেটা দেবো, প্রিন্ট করবো কীভাবে, এটাই। এটি সর্বদা দিলে প্রিন্ট করা আসতে পারে। ডেটা টাইপ তো বললাম। এইবার জাস্ট লুপ সম্পর্কে একটু ধারণা দিয়ে শেষ করে দিচ্ছি আপনাদের। এই যে লুপটা খেয়াল করেন, যেটা আমাদের বই দেওয়া রয়েছে, i = 4 মানে বোঝাই দিচ্ছি ইনিশিয়ালাইজেশন, মানে শুরু এইখান থেকে। ওকে, তারপর হোয়াইল মানে কি বোঝাচ্ছেন, একটা শর্ত একটা দেওয়া রয়েছে যে i এর মানটা আমার কি হবে, এই 20-এর থেকে ছোট হবে। দেখেন i এর মানটা আমার 20-এর থেকে ছোট হবে, শুরু হবে কই থেকে দেখেন তো, 4 থেকে, আর শেষ হবে মানে ছোট হবে কত থেকে, 20-এর ছোট হবে। এবার প্রিন্ট i করবে আর যাবে কত করে, i + 4, এটা মানে 4 ব্যবধান করে যাবে। তার মানে বোঝালো কি দেখেন, 4 থেকে শুরু হবে, 20-এর ছোট হবে, ব্যবধান হবে 4 করে। তা দেখেন 4 থেকে শুরু হয়েছে, তা এখন যদি আমার ব্যবধান করে 8, তারপর কত হচ্ছে 12, তারপর কত হচ্ছে 16, 4 ব্যবধান করে কত, 4, 8, 12, 16, ক্লিয়ার। আর 20 কেন নিল না, কারণ আমার কন্ডিশন কী দেওয়া আছে, 20-এর ছোট। এরপর পরবর্তীটা দেখেন i = 2024, এবার কিন্তু উল্টা দিকে দেওয়া রয়েছে, দেখেন যে দেওয়া রয়েছে 2018 যে সালটা দেওয়া রয়েছে আমার, বা 2018 যে ডিজিটটা দেওয়া রয়েছে, এইটা কি হবে যে i এর থেকে এই মানটা হবে বড়, মানে 2018 থেকে মানটা বড় হবে, i এর মানটা অবশ্যই 2018 থেকে বড় হবে। ওকে ওকে, এটা কিন্তু আমার ছোটো ছিল, আর এখানে কী বলতে দিচ্ছে যে i এর মানটা 2018 থেকে বড় হবে। কীভাবে সে বড় হবে, এক করে কমে কমে বড় হবে, এক করে কমে কমে বড় হবে। তো শুরু করি কই থেকে শুরু হবে, ইনিশিয়ালাইজেশন 2024 দিয়েছে, 2024 দিলাম, কত করে কমবে দেখেন তো, এক করে কমলো 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 19। এবার 18 কেন দিব না, কারণ আমার কন্ডিশনে কী বলা আছে যে অবশ্যই 18 থেকে বড় হতে হবে, 18 তো ইকুয়ালও দেওয়া নেই, তো এই জন্য আমরা 19 এসে ব্রেক দিলাম। এই আর কি বিষয়। এই হচ্ছে পাইথনের আপনার লুপ রিলেটেড। কন্ডিশন যদি যান, কন্ডিশনের সেম ব্যাপার, কন্ডিশন একটা দেখাই দিই বই থেকে, এই যে প্রোগ্রামে এটাই দেখাই। এইখানে দেখেন ইনিশিয়ালাইজেশন একটা ভ্যালু নিছে, যে রানিং টাইম দেওয়া রয়েছে 40, ইফ রানিং টাইম যদি আমার কি হয়, যে 60-এর সমান হয় বা বেশি হয়, 60-এর সমান বা বেশি যদি হয়, তখন বলবে গ্রেট, হ্যাভ এ হেলদি রুটিন লাইক দিস এভরিডে, মানে এটা ভালো একটা স্বাস্থ্য, প্রতিদিন এই কাজটা করো তুমি। যদি ইলজিভ হবে, এখানে এটা ইলজিভটা আসে নিতে ভালোভাবে, ইএলটা ইলজিভ হয়। ওকে, এই যে ইলজিভ, যদি রানিং টাইমটা আপনার কি হবে 40-এর সমান বা 40-এর থেকে বেশি হয়, তখন সে কি বুঝিয়ে দিচ্ছে যে গ্রেট জব, কিপ রানিং এভরিডে। আর একটাও যদি না হয়, ইউ নিড টু রান মোর এভরিডে। তিনটা জিনিস বলা আছে, একটা প্রথমে একটা কন্ডিশন দিয়েছে 60-এর থেকে বড় হবে, 2 নম্বর কন্ডিশন 40-এর থেকে বড় বা সমান হতে পারে, আর একটাও যদি না হয় তখন হচ্ছে আপনার ইউজ বসবে। এটা সি প্রোগ্রামিংয়ের কনসেপ্ট, একটা সেম কনসেপ্ট। ইফ হচ্ছে একটা সত্য বোঝানোর জন্য ইফ বসিত হয় হ্যাঁ অর্থে, আবার যদি দুইটা সত্য থাকে, প্রথম শর্তে হবে ইফ হ্যাঁ অর্থে, 2 নম্বর শর্তে হয় ইলজ ইফ, এটাও হ্যাঁ অর্থে, আর 3 নম্বর সর্বশেষ হয় ইলস, এটা হচ্ছে না অর্থে। সি প্রোগ্রামিং সেম কনসেপ্ট, একটা শর্ত যদি থাকে প্রথমে দেবো ইফ, যেমন আমি আপনাকে বললাম আপনি কি ভাত খাইছেন, আমি বললাম যে আপনি ভাত খাইছেন, যদি হ্যাঁ হয় তাহলে এইটা, আর না হলে খাইনি, গেল। ওকে, এইবার ধরুন আমি একটা কন্ডিশন দিলাম যে আমি ঢাকা যাব যদি আমার আব্বু সম্মতি দেয়, আর আব্বু রাজি না হলে, আমার আম্মু রাজি থাকলে আমি ঢাকা যাব। আমি কি বললাম, বা আমি ঢাকা যাব যদি আমার আব্বু রাজি থাকে, না থাকলে আমার আম্মু রাজি থাকলে আমি ঢাকা যাব। তাহলে কটা সত্য, দুইটা। প্রথমে কি করব, যে আমার বাবা কি রাজি ঢাকা দিতে, যদি হ্যাঁ হয় প্রিন্ট করো, আর না হলে কার কাছে যাব, 2 নম্বর সত্য, যে আমার মার কাছে যাব, আমার মা কি রাজি আছে, ওকে, মাও রাজি না, 3 নম্বর সত্য কী হবে, তাহলে ভাই তোমার ঢাকায় যাওয়া হচ্ছে না। এই তাহলে একটা শর্ত বোঝালে ইফ প্রথমে দেবো, শেষে ইলস, আর দুইটা সত্য বোঝালে প্রথমে ইফ, 2 নম্বর সত্য আবার হ্যাঁ অর্থে ইলস ইফ, আবার শেষে হবে ইলস। এই আর কি বিষয়। এটি হচ্ছে আপনার পাইথন সম্পর্কে টুকটাক বিষয়গুলো দেওয়া রয়েছে। তো আমার কথা হচ্ছে এখন এইটুকু জানলেই হবে, আর যখন টিচার হয়ে যাবেন তখন এগুলো পড়ে নেবেন ভালো করে, ঠিক আছে। এখন আমরা যারা মনে করেন এগুলো পারি, আমরা ফিরে হই না টিচার, আমরা যারা দেখা যাচ্ছে যারা পাচ্ছে তারা ফিরে এগুলো টিচার হয়ে যায়, এক বিপদ। যাই হোক, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। এখন আপনাদের প্রশ্ন শুনবো, আপনার কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, বলেন আপনাদের প্রশ্ন শুনি। আজকে আমাদের শেষ ক্লাস কিন্তু।
আমার ভাই বলুন। ওই যে আপনার হচ্ছে অ্যাডমিট কার্ড আর ওই সার্টিফিকেটের ফটোকপি গুলো এগুলো কি সত্যায়িত না না করলেও না হবে সেটা না, লেখা আছে। সমস্যা নেই, ওটা তো প্রথম ক্লাসে আমরা বলছিলাম লাগবে না। ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর কারো প্রশ্ন স্যার? আজকে যে কি আজকে তুহিন যে ভাই কিছু নতুন কিছু টপিকস পড়ালেন এগুলো আবার অ্যাড করে দিবেন পরে। অ্যাড করবো হচ্ছে দুইটা জিনিস আছে, ওয়েব আর হচ্ছে কি বলে বিবিজি কিছু বিষয় অ্যাড থাকবে। ওকে, পাইথন এগুলো তো পরে টুকটাক গ্রুপে যা দিয়ে বলছে দিবেন। ওইটাই। স্যার পাইথনের ভাইয়া ওই যে থাকবে না? কি ভাই আপনার কথা বুঝতে পারি, এমডি নামটা শুধু দেখতে পাচ্ছি, বলেন আবার বলেন। স্যার পাইথন যে পড়াইলেন এটা থাকবে না লাস্টে? পাইথন তো দেয়া আছে, আপনার চেক করে দেখেন, প্রোগ্রামিং অংশ টুকটাক দেয়া আছে। আর নাহলে আমি এটা দিয়ে দেবো ওখানে, এই পিডিএফটা যেটা এমন আছে আরে এটা দিয়ে দেন, আগেরটা তো ওইভাবে দেওয়া নাই। এইটাই দিয়ে দেবো ওখানে আপনাদেরকে, এইটাই সেভ করে রেখে দিই। জি স্যার। ভাইয়া ওই যে আইসিটি বইয়ের যে নতুন কিছু টপিকস অ্যাড হয়েছে ওগুলো একটু অ্যাড করে দিলে মনে হয় ভালো হতো। হ্যাঁ ওইটা অ্যাড করে দেবো, ওটা আপনাদের ওখানে থাকবে। আর বইটাও দিয়ে দেবো আপনাদেরকে, সমস্যা নেই, নতুন আর বই। ভাই আরেকটা প্রশ্ন ছিল আমার, ওই যে আমাদের তো অ্যাডমিট কার্ড হিসেবে তো লিখিত যে পরীক্ষা দিয়েছি অ্যাডমিট কার্ড ওটি তো থাকবে তাই না? হ্যাঁ ওইটাই। আচ্ছা ওখানে হচ্ছে আমি যে এক সেট হচ্ছে ফটোকপিতে স্ট্যাপলার মারবো, সেখানে কি আমি এই অরিজিনাল মানে কালার প্রিন্টটা দেবো নাকি যেটা দিয়ে পরীক্ষা দিয়েছিলাম সেই অ্যাডমিটটারই হচ্ছে সাদা কালো একটা ফটোকপি করে দেবো? আপনি দুইটাই নিয়ে যাবেন, ওখানে যেটা চাবে সেটাই আর কি দেবেন। আরও যদি কনফিউশন থাকে, ওই যে আমি গ্রুপেতে অলরেডি একজন বললো যে 31 তারিখ ওনার পরীক্ষা আছে, ওনার এক্সপিরিয়েন্সটা তো শুনবো, শুনে আপনাদেরকে দেবো ভিডিওটা। আপনি তো মানে ওই গ্রুপে আছেন, গতকালকে হ্যাঁ পাইলাম একজনকে। হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ ওনার আমি একটা ভিডিও তৈরি করবো, ওনার সাথে আমার কথা হয়েছে, উনি পরীক্ষা দিয়ে আসার পর অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করবে। তো ওই বিষয়গুলো আপনার সমস্যা নেই, ওটা আপনার 31 তারিখে জেনে যাবেন। তারপর এক্সপার্ট কে কে থাকবে আইসিটি সেটাও জানতে পারবেন। এখন তো আইসিটি একটাও হয়নি, এই জন্য এটা নিয়ে প্রেডিক্ট করা টাফ। এবার কে কে থাকবে? হ্যাঁ ভাইয়া মানে পরীক্ষা দেওয়ার পরে সেটা হচ্ছে একটু মানে অভিজ্ঞতাটা একটু শেয়ার করলে হয়তো দেখা যাচ্ছে আমাদের জন্য একটু ভালো হতো। আমরা হ্যাঁ সবাই অবশ্যই, একটু আমি দেখা যাচ্ছে ওইটা ভিডিও প্রস্তুতি বানাবো, নিয়ে যেতে অভিজ্ঞতা পারি। শেয়ার বলতে ভিডিওই বানাবো, ওনাকে প্রশ্ন যেগুলো বলবো উনি বলবে, সমস্যা নেই, ভিডিও গাড়ি আসবে। আ- হ্যাঁ আর ভাইয়া ভিডিওর পাশাপাশি আমাদের একটা হচ্ছে গাইডলাইন ক্লাস চ্যানেলও মনে হতো। আচ্ছা সমস্যা নেই, আসুক 31 তারিখ। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস এই পর্যন্ত, সবার জন্য শুভকামনা, দোয়া রইলো, ভালো থাকেন সবাই, আবারও দেখা হবে, মিষ্টি সহ এবার দেখা হবে আপনাদের সাথে। আচ্ছা ভাই আমার আরেকটা